এইভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 30 এমসিকিউ তোমাদের দেওয়া হয়েছে, তারপর ওয়ান লাইনার, তারপর আবার এমসিকিউ, এবং এভাবে অ্যানিমাল কিংডম যেমন পুরো ধরে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তো শুরু করা যাক ক্লাস। ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ। দেখো, ইলাস্টিক কলিশন বলছি মানে এরও একটা ভাই আছে ইন ইলাস্টিক কলিশন, অর্থাৎ অস্থিতিস্থাপক সংঘর্ষ। মানে কলিশনকে দুটো পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে ইলাস্টিক কলিশন আর একটা হচ্ছে ইন ইলাস্টিক কলিশন। মানে সংঘর্ষকে দুটো পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন এই যে ভাগ করা যায়, এই ভাগটা কার বেসিসে করা হয়? তোমার বাড়ির পাশে অনেক প্রতিবেশী আছে, তুমি প্রতিবেশীর ক্যাটাগরি করছো, ভালো প্রতিবেশী, খারাপ প্রতিবেশী। নির্ঘাত একটা বেসিসের ওপর করবে, যে হেল্প করে, হেল্পফুল, সব ব্যাপারে ছুটে আসে, সে ভালো প্রতিবেশী হয়ে যায় তোমার কাছে। যে হেল্প করে না, নিজের বাড়ির মধ্যে থাকে, তোমার প্রবলেম হচ্ছে দেখেও যে ফিরেও তাকায় না, সে খারাপ প্রতিবেশী হয়ে যায়। তো বেসিসটা তুমি কিসের ওপর করলে, তোমাকে হেল্প করছে কি করছে না ওর ওপর। তেমনই কলিশনকে দুটো পার্টে ভাগ করা যায়। এই যে ডিভিশনটা করা হয়, এটা যে বেসিসের ওপর করা হয় সেটা হচ্ছে কাইনেটিক এনার্জির ওপর করা হয়, মানে গতি শক্তির ওপর করা হয়, কেই কাইনেটিক এনার্জির ওপর করা হয়। কাইনেটিক এনার্জি নর্মাল ফর্মুলা কি? গতিশক্তির নর্মাল ফর্মুলা কি? হাফ ইন্টু ভর ইন্টু গতি এবং তার স্কোয়ার, তাই না? হাফ ইন্টু, যাকে তুমি শর্টে কি লিখতে পারো, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এম মানে ভর, গ মানে ভি, গতি। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এর বেসিসের ওপরে কি করা হয়, এই ব্যাপারটা করা হয় যে কলিশন স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। এবার যদি তোমাকে রেল প্রশ্ন দেয় যে কলিশনের শ্রেণীবিভাগ নিচের কোনটির ওপর বেসিসে করা হয়, ভরবেগ, ভর, গতি, গতিশক্তি, তাহলে উত্তর কী হবে? গতিশক্তি। এটা রেলে পড়ার প্রশ্ন, এই জন্য প্রথমেই বলে দিলাম। আমি যা বলবো তার প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট হবে, প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রশ্ন আসবে, সেই জন্য প্রত্যেকটা পয়েন্ট মাথায় রাখো। পিডিএফে নয়, পিডিএফ ভেরি ডেঞ্জারাস জিনিস। পিডিএফ রাখলে মাথা ভাবে যে আমার তো একটা আছে, স্টোর করার জন্য জিনিস আছে, তো বের করে দাও মাথায়। মাথা খুব অলস হয়, ওই জন্য যা আসবে মাথায় রাখো, প্রয়োজন বললে খাতায় লেখো। খাতায় লিখলে কী হয়, সুবিধা হয়। ঠিক আছে, তো চলো। তো এখানে দেখো দুটো বল এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্টে একটা বল রয়েছে, পরে একটা বল, তারপর একটা বল রয়েছে। এই যে বলগুলো রয়েছে, এই বলগুলো কি করবে? এই বলগুলোর একটা মাস আছে। ধরে নিচ্ছি প্রথম যে বল আছে তার মাস হচ্ছে m1। ঠিক আছে, একটা কাজ করছি, আমি সাদা ইউজ করি, সুন্দর দেখতে লাগবে। প্রথম যে বল আছে তার মাস আছে m1। দ্বিতীয় যে বল আছে তার মাস হচ্ছে m2। রিয়েলি সরি, কান থেকে এটা খুলে গেছিলো। ঠিক আছে, আর ডেফিনেটলি মাস তো চেঞ্জ হয় না, সে তুমি চাঁদে নিয়ে যাও, সূর্যে নিয়ে যাও, আর পৃথিবীতে নিয়ে যাও, তো এরও মাস, সেই ফার্স্ট বলের মাস m1 হবে, আর সেকেন্ড বলের মাস আমার m2ই হবে। ঠিক আছে, সেকেন্ড বলের মাস আমার m2 হবে, আর লাস্টে যে বলগুলো আছে তারও সেই মাস m1 হবে, আর এরও সেই মাস m2ই হবে। মাস তো চেঞ্জ হয় না, কিন্তু ভেলোসিটি ক্যান বি চেঞ্জড। ভেলোসিটি চেঞ্জ হতে পারে, ভেলোসিটি তো পদার্থের স্থায়ী কোনো চরিত্র নয়। তো ধরে নিচ্ছি এর ভেলোসিটি প্রথমে ছিল u1 আর এর ভেলোসিটি প্রথমে ছিল u2। এখানে ভেলোসিটি কী হচ্ছে সেটা আমাদের জানা নেই, কারণ সংঘর্ষের সময় ভেলোসিটি চেঞ্জ হতে পারে, এবং সংঘর্ষের পরে সেই চেঞ্জটা দেখা যাচ্ছে। এর ভেলোসিটি হয়ে গেছে v1 আর এর ভেলোসিটি হয়ে গেছে v2। আমার কথা বোঝা যাচ্ছে? ভালো করে বোঝো। দুটো বল আছে, বল দুটো এগোচ্ছে, এ এগোচ্ছে u2 গতিবেগে, এ এগোচ্ছে u1 গতিবেগে। এখানে গিয়ে সংঘর্ষ হলো, এবং সংঘর্ষের পরে এর গতিবেগ দেখা গেল v1, এর গতিবেগ দেখা গেল v2। দেখো প্রত্যেকটা পয়েন্ট এখানে তোমাদের প্রিন্ট আউটেও লেখা আছে, মানে টাইপে লেখা আছে। এবার তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, তোমার মাথায় যদি ঘিলু থাকে তুমি অ্যান্সার দিতে পারবে, আর না উত্তর দিতে পারলেও যে ঘিলু নেই তা নয়, অনেক সময় কী হয় বুঝতে একটু সময় লাগে, ডোন্ট ওয়ারি, আমি জাস্ট আড্ডা মেরে বললাম কথাটা। u1 আর u2র মধ্যে কোনটা বড়? সংঘর্ষ হচ্ছে এইটার দিকে তাকিয়ে বলবে। u1 এর মান বেশি হবে, মানে m1 যে বলটার ভর তার গতিবেগ বেশি হবে, নাকি m2 যে বলটার ভর তার গতিবেগ বেশি হবে? কার গতিবেগ বেশি হবে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার সুবিধা হবে। ধরো তোমার ভাই তোমার সামনে সাইকেল চালাচ্ছে, আর তুমিও তার পেছনে সাইকেল চালাচ্ছ। ঠিক আছে, আচ্ছা ভাই আর দাদা বাদ দাও, এখন ভাই দাদার জামানা শেষ।
এখন হচ্ছে প্রেমিক প্রেমিকার জামানা। তোমার বিলাভড তোমার সামনে সাইকেল চালাচ্ছে, তুমি তাকে প্রপোজ করবে, গোলাপ দেবে, তুমি তার পেছনে সাইকেল চালাচ্ছ, ঠিক আছে? তো তুমি তাকে ধরবে, তবে তো গোলাপটা দেবে। তুমি তাকে গিয়ে অতিক্রম করবে, ধরবে মানে তুমি তার সাইকেলটা অতিক্রম করবে, এই পথ যদি না শেষ হয় তুমি তার সামনে গিয়ে অতিক্রম করবে, তবে তো গোলাপটা দেবে। তার মানে তোমার বিলাভডের সাইকেল যদি এটা হয় M2, আর তোমার সাইকেল যদি এটা হয়, তাহলে তোমার সাইকেলের গতিবেগ ডেফিনেটলি বেশি হতে হবে, অর্থাৎ U1-এর যে মান সেটা U2 থেকে বেশি হবে, তবেই তো এখানে সংঘর্ষটা ঘটবে। মানে দুটো জিনিস যদি কাছাকাছি না আসে তাহলে সংঘর্ষটা হবে কী করে? অতএব এই বলটাকে এই বলের কাছাকাছি আসতে গেলে এই বলের গতিবেগ এর থেকে বেশি হতে হবে, তবেই তো টপকাতে পারবে। তো আমি এখানে একটা সিম্পল এক্সাম্পল দিলাম, ঠিক আছে? টেক ইট প্লেফুলি, খেলার ছলে নাও। U1 গ্রেটার দ্যান U2, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট এবং মাথা রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ফিজিক্সে টুকিটাকি জিনিস বলবো, টুকিটাকি জিনিসগুলো ইম্পর্টেন্ট হয় এবং বড় বড় তোমার যাকে বলে সলিউশন দেয় বা কনক্লুশন দেয়, ওই জন্য টুকিটাকি জিনিসগুলো কিন্তু ফিজিক্সে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা গেল প্রথম কথা। এবার আমি আসি প্রথম বলটার গতিশক্তি কী, এইটা তোমাকে আমি জিজ্ঞেস করছি। তাহলে প্রথম বলের গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু M1, প্রথম বলের ভর হচ্ছে M1, আর প্রথম বলের গতিবেগ হচ্ছে U1। এটা গেল প্রথম বলের গতিশক্তি, গতিবেগ না গতিশক্তি, গতিবেগ তো U1। আচ্ছা, দ্বিতীয় বলের গতিবেগ কি? হাফ ইন্টু M2, কারণ এর ভর হচ্ছে M2, আর বেগ কি? U2। এটা গেল প্রথম বলের গতিশক্তি, আমিও গতিবেগ বলে ফেলছি ভুল করে। এটা হচ্ছে দ্বিতীয় বলের গতিশক্তি। এই দুটো আলাদা আলাদা বলের গতিশক্তি, এবং যখন আমি এদেরকে প্লাস করে দেব তখন, আচ্ছা প্লাসটাকে আমি একটা কাজ করি, আমার না কালি চেঞ্জ করতে খুব ভালো লাগে, জানি না কেন। প্লাস যখনই দেব তখন এরা হয়ে যাবে একটা সিস্টেম। মনে রাখবে, দুটো জিনিস যখন একসাথে কাজ করছে তখন তাকে ফিজিক্সে বলা হয় সিস্টেম। প্রথম বলের গতিশক্তি আর দ্বিতীয় বলের গতিশক্তি, দুটোকে যখন আমরা একসাথে করছি, যোগ করছি, তখন সেটা হয়ে যাচ্ছে সিস্টেমের গতিশক্তি। ওকে, তো সিস্টেমের গতিশক্তি, আর শেষে দেখো আমরা একটা গতিশক্তি পাচ্ছি, এই যে শেষে আমরা একটা গতিশক্তি পাচ্ছি। শেষে দেখো এই বলটার গতিশক্তি কি? এই বলটার গতিশক্তি কি? হাফ ইন্টু M1 ইন্টু V1 তার হোল স্কোয়ার। আচ্ছা সরি, আমি এখানে স্কোয়ার দিইনি, দেখেছো তো কাণ্ড। U1 এর মাথায় স্কোয়ার হবে, U2 এর মাথাতেও স্কোয়ার হবে, রিয়েলি সরি। আচ্ছা, এইটার গতিশক্তি কি হবে আমার? হাফ ইন্টু M2 ইন্টু V2 তার হোল স্কোয়ার। ইয়েস অর নো বলো, ইয়েস অর নো বলো, তাই না? এবার এ দুটোকে যখনই আমি প্লাস করে দিচ্ছি তখন কী হয়ে যাচ্ছে? এরাও সিস্টেমের টোটাল, এর গতিশক্তি এইটা সংঘর্ষের পরে, এখানে লেখা আছে সংঘর্ষের পরে, আর এর গতিশক্তি এইটা। তাহলে দুটোকে যখন আমি প্লাস করছি তখন এটা সিস্টেমের গতিশক্তি হয়ে যাচ্ছে। মনে রাখবে, এইটা ইকুয়াল টু এইটা হয়। তাহলে এখানে লেখা যাক কি হয়, কি বললাম আমি? এইটা ইকুয়াল টু কী হয়? এদিকে যেটা লিখেছি, হাফ ইন্টু M1 ইন্টু V1 তার হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু M2 ইন্টু V2 তার হোল স্কোয়ার। ওকে, অর্থাৎ এদিকে যা লিখলাম আর এদিকে যা লিখলাম, অর্থাৎ সংঘর্ষের আগে যা গতিশক্তি ছিল আর সংঘর্ষের পরে যা গতিশক্তি, দুটো কী হবে? ইকুয়াল হবে। আমার কথা বোঝা যাচ্ছে? তো আমি ক্লিয়ার করার জন্য এই পার্টটুকু একটু মুছে দিই, যাতে তোমাদের ব্যাপারটা একদম ক্লিয়ার লাগে। কারণ ফালতু জিনিস লিখে তো লাভ নেই, একই জিনিস দুবার করে একই পেজে রেখে কোনো লাভ হয় না। আমার কথা বোঝা যাচ্ছে? এদিকে সংঘর্ষের আগে যা গতিশক্তি ছিল আর সংঘর্ষের পরে যা গতিশক্তি, সেটা হবে সমান, ঠিক আছে? এটা কোন কলিশনের ক্ষেত্রে হয়? ওপরে কোন কলিশন হেডিং করা আছে? ইলাস্টিক কলিশন হেডিং করা আছে। তো এই যে ব্যাপারটা আমি বললাম, এই ব্যাপারটা হয় ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে, অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এটা হয়। সংঘর্ষের আগে সিস্টেমের যা গতিশক্তি থাকে, কোনো একটা বলের নয় কিন্তু সিস্টেমের, অর্থাৎ দুটো বল মিলিয়ে যা গতিশক্তি থাকে, সংঘর্ষের পরে ওই দুটো বলের মিলিত গতিশক্তি কী হয়? সমান হয়। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট।
ক্লিয়ার হলো? ইয়েস অর নো বলো, এটুকু ক্লিয়ার হলো কি হলো না বলো। আমি একটা জিনিস ভুল করেছিলাম, স্কোয়ার দেইনি, স্কোয়ারটা দিতে হবে, অর্থাৎ হাফ ইন্টু এম ভি স্কোয়ার হয়, ঠিক আছে। এবার এখানে ভি মানে ইউ ওয়ান, এখানে ভি মানে ইউ টু, এখানে ভি মানে ভি ওয়ান, এখানে ভি মানে ভি টু, ওই জন্য তাদের স্কোয়ার হয়ে গেছে। আর মাস তো আমার সেমই থাকবে, সেটা যেখানে নিয়ে যাও মাস চেঞ্জ হয় না, সবাই জানো। ওকে, তো এই হচ্ছে ইম্পর্টেন্ট প্রথম যেটা আমরা জানলাম, এই প্রথম যেটা লিখেছি এটা হচ্ছে ফার্স্ট সূত্র বা ফার্স্ট ইকুয়েশন বলতে পারো, যেটার উপর বেস করে এই চ্যাপ্টার প্রশ্ন আসে। এবার আমি তোমাদের বললাম যে কলিশনকে দুটো পার্টে ভাগ করা হয়, একটা ইলাস্টিক একটা ইনইলাস্টিক, একটা স্থিতিস্থাপক একটা অস্থিতিস্থাপক। তো এই সংঘর্ষের যে দুটো ভাগ, কলিশনের যে দুটো ভাগ, সেটা করা হয় আমি বলেও দিয়েছিলাম কাইনেটিক এনার্জি বা গতিশক্তির ওপর বেস করে। তাহলে ইলাস্টিক কলিশনে এটা হয়, তো ইনইলাস্টিক কলিশন বা অস্থিতিস্থাপক সংঘর্ষে কী হয়? যেটা হয় সেটা হচ্ছে যে এই দুটো ইকুয়াল হয় না। ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে দেখতে পেলে দুটো ইকুয়াল হয়ে গেল, প্রথমে যা সিস্টেমের সংঘর্ষের আগে যা গতিশক্তি ছিল, সংঘর্ষের পরে গতিশক্তি সেম হলো সিস্টেমের। ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে এটা হয় না, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আচ্ছা, আমি তো সংঘর্ষের আগে আর পরের কথা বললাম, এই পয়েন্টে কি হলো, এই জায়গায় কি হলো? ইলাস্টিক কলিশনের ক্ষেত্রেই বলছি, ইনইলাস্টিক কলিশনের কথা আর বলবো না, যেটা আলোচনা করছি সেটা আগে আলোচনা করি। তাই ইনইলাস্টিক কলিশনের কথা আমি পরে বলবো। ইলাস্টিক কলিশনে সংঘর্ষের সময় কী হয়, গতিশক্তির কী ব্যাপার স্যাপার হয়? গতিশক্তি কমে যায়। অর্থাৎ যদি আমি গতিশক্তির একটা গ্রাফ বানাই, খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষার সময় পড়েছে, রেলওয়েতে পড়া প্রশ্ন, যে ইলাস্টিক কলিশনের সময় উপরের কোনটি সঠিক গ্রাফ হবে গতিশক্তির। যদি গতিশক্তি, এই কালি নেব না, চলো একটা ভালো কালি নিই, ঠিক আছে, নীল কালি দিই। গতিশক্তির যদি আমি একটা গ্রাফ বানাই, এই হচ্ছে গতিশক্তির গ্রাফ তৈরি করছি ইলাস্টিক কলিশনের সময়। এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস এইটা, আর এক্স অ্যাক্সিস আমি নিচে দিয়ে দিয়েছি। গ্রাফ কেমন হবে? গ্রাফ হবে যেটা, সেটা হচ্ছে এই হচ্ছে স্টার্টিং আর এই হচ্ছে আমার ফিনিশিং, ঠিক আছে। গ্রাফটা হবে আমার এরকম, এতটাও ভি এর মতো হয় না, এতটাও যে ভি এর মতো হয় তা নয়, বাট অনেকটা এরম হয়। অর্থাৎ আস্তে আস্তে কমতে কমতে এটা শার্প কমেছে, এই যে ভি এর মতো করেছি মানে শার্প হয়েছে, বাট শার্প হয় না, ঠিক আছে। এই গ্রাফটা এরকম হয়। কীরকম হয় তুমি দেখতে পেলে, এই যে লেভেলটা ভালো করে দেখো, এই যে লেভেলটা, এই যে লেভেল, এই যে লেভেল, এই লেভেলটা দেখো এক আছে। অর্থাৎ আমি যদি এখানে একটা পয়েন্টের নাম দিই, আমি ইনিশিয়াল পয়েন্টে সিস্টেমের যে গতিশক্তি নাম দিচ্ছি সে পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট, আর ফিনিশিং অর্থাৎ সংঘর্ষের পরে যে গতিশক্তি সিস্টেমের কথা বলছি আমি, কোনো একটা বলের কথা বলছি না, একটা বলের কি ছেড়ে দেবে, সিস্টেমের কথা ধরছি, যা বলবো সব সিস্টেম মানে দুটো বল মিলিয়ে। এ পয়েন্টে যে গতিশক্তি ছিল তার লেভেল আর বি পয়েন্টে দেখো লেভেল সেম হয়ে গেছে, কিন্তু মাঝখানে তুমি দেখো কমে গেছে। অর্থাৎ আমি যদি ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে গতিশক্তির গ্রাফ আঁকতে চাই, তাহলে আমি দেখব সংঘর্ষের আগে গতিশক্তি আর সংঘর্ষের পরে গতিশক্তি সেম হয়ে যায়, কিন্তু মাঝখানে গতিশক্তি কমে যায়। এটা কাইনেটিক এনার্জিকে আমি ওয়াই অ্যাক্সিস দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর এটাকে আমি টাইম রিপ্রেজেন্ট করেছি, এক্স অ্যাক্সিস দিয়ে আমি টাইমকে রিপ্রেজেন্ট করেছি। অর্থাৎ কাইনেটিক এনার্জি দেখতে পাচ্ছ এ আর বি বিন্দুতে সেম, কিন্তু মাঝখানে কমে গেছে, দেখো একদম কমে গেছে। এবার এত শার্প কমে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য জাস্ট দিয়েছি, ঠিক আছে। অনেক সময় এই গ্রাফটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়, চলো সেরকমই গ্রাফ এঁকে দিই। আমার কাছে ওই স্ট্রেট লাইন ছিল বলে একবারে স্ট্রেট লাইনই করে দিয়েছি, বাট গ্রাফটা দেখতে ইউ এর মতো হয়। এই গ্রাফটা দেখতে এরাম হয়, ইউ এর মতো হয়, ঠিক আছে। আমার দেখতে ভালো লাগছে না, বাট এরাম হয় গ্রাফটা। অর্থাৎ নিচের দিকে নেমে যায়, মাঝখানে এ আর বি বিন্দুতে শেষ একই থাকে। এ মানে হচ্ছে সংঘর্ষের আগের পয়েন্ট, আর বি মানে হচ্ছে সংঘর্ষের পরের পয়েন্ট, মানে এ আর বিন্দুতে সেম থাকবে, মাঝখানে নেমে যাবে। কাইনেটিক এনার্জির ক্ষেত্রে এটা হয়। তাহলে তোমাকে যদি বলা হয়, এটাও রেলে পড়া প্রশ্ন, যেগুলো আমি সব এমসিকিউতে তোমাদের করাবো, এখন তো চ্যাপ্টার করছো। ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি বা গতিশক্তির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? কাইনেটিক এনার্জি প্রথমে যা থাকে শেষে তাই থাকে। কাইনেটিক এনার্জি কলিশন জুড়ে একই থাকে। এরকম যদি দুটো অপশন দেয়, তুমি কি বলবে? প্রথমটা সঠিক, দ্বিতীয়টা ভুল। প্রথমটা সঠিক কেন? কাইনেটিক এনার্জি প্রথমে যা থাকে শেষে তাই থাকে। কিন্তু সিস্টেমে যখন কাজটা হচ্ছে, তখন পুরো ক্ষেত্রে কাইনেটিক এনার্জি এক থাকে না, অর্থাৎ মাঝখানে কাইনেটিক এনার্জি কমে যায়। এই ছোটো ছোটো পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, কারণ এইগুলোই রেল টার্গেট করে, বিশেষ করে টিসিএস টার্গেট করে আর প্রশ্ন দিয়ে দেয়। ঠিক আছে, আমার কথা বোঝা যাচ্ছে, ক্লিয়ার হলো আশা করি। চলো, এটা আমরা আলোচনা করলাম কাইনেটিক এনার্জি দিয়ে। এটা কাইনেটিক এনার্জি, এটা আমি তোমাদের সেভ করে দিচ্ছি। এবার এই ইকুয়েশন নম্বর 1 থেকে আমি একটা ইকুয়েশন নম্বর 2 বানাবো, যেটা ইম্পর্টেন্ট। চলো, ওকে, চলো বানানো যাক ইকুয়েশন নম্বর 2। কী করবো? আমি হাফ m1 ভ্যালুগুলোকে সব একদিকে নিয়ে যাব। এটা হাফ m1 ভ্যালু, আর এদিকে দেখো একটা হাফ m1 ভ্যালু রয়েছে, এই কালো। তো কালোটা এদিকে আসলে তো আমার বিয়োগ হয়ে যাবে,
তাই না? তো তাই করলাম আমি। হাফ m1গুলোকে সব একদিকে নিয়ে যাব, ভি এর ওপর বেস করে করছি না। এইদিকে তাহলে আমার কী পড়ে রয়েছে, হাফ m2 ইন্টু v2 স্কোয়ার মাইনাস এদিকের যেটা রয়েছে এটাকে আমি এদিকে নিয়ে যাবো, অর্থাৎ আমি হাফ m2গুলোকে একদিকে নিয়ে আসছি এবার, ইন্টু আমি কি করব, u2 তার হোল স্কোয়ার করে দেবো। ঠিক আছে, u2 তার হোল স্কোয়ার। ওকে, এবার আমি কি করব, এবার আমি যেটা করব সেটা হচ্ছে হাফ m1টাকে এখানে কমন নিয়ে নেবো, হাফ m1। যেহেতু আমি হাফ m1 কমন নিচ্ছি, এখানে ভেতরে কি পড়ে থাকছে, u1 তার হোল স্কোয়ার মাইনাস v1 তার হোল স্কোয়ার। আর এদিকেও আমি কি করছি, আমি হাফ m2টাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমার কি পড়ে থাকছে, v2 তার হোল স্কোয়ার মাইনাস u2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমি যদি এই হাফ আর এদিকের এই হাফ কেটে ফেলি, তাহলে ওভারঅল আমার এখানে কী আসছে, এটাকে আমি বড় করে লিখছি m1। আচ্ছা চলো, এটাকে বড় করে না লিখে কালি চেঞ্জ করে দেওয়া যাক, তাহলে ইট উইল বি গ্রেটার। ভালো দেখবে, তাহলে এখানে কি পাচ্ছি আমি, m1 u1 তার হোল স্কোয়ার মাইনাস v1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু m2 v2 তার হোল স্কোয়ার মাইনাস u2 তার হোল স্কোয়ার। এই যে এখানে তুমি যেটা পেলে, এই যে এখানে তুমি যেটা পেলে, এই যে এটা হচ্ছে আমাদের ইয়েস, এই যে তুমি যেটা পেলে এটা কি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। এবং এই দুটো ইকুয়েশানকেই তোমাকে ভালো করে মাথা রাখতে হবে, এবং এরপরে থার্ড আর ফোর্থ ইকুয়েশান বেরোবে। থার্ড আর ফোর্থের মধ্যে কোনটা মনে রাখতে হবে সেটা তখনই বলবো। এই দুটো ইকুয়েশানকেই তোমাকে মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি প্রথম ইকুয়েশানটাকেই মনে রাখা যায়, সেটা দিয়েই এটা বেরোয়। এবার তুমি যদি পরীক্ষা হলে এখান থেকে এখানে নিয়ে আসতে যাও, অনেক সময় দেরি হয়ে যায়। ওই জন্য বললাম দুটোকে মনে রাখলে ভালো হয়। আর যদি প্রথমটা মনে রাখতে চাও, তাহলে এইটা মনে রাখা একটা শর্টকাট বলে দিচ্ছি। দুটোই ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি। প্রথমটা থেকে দ্বিতীয়টা বেরোলো, দুটোই ভেরি ইম্পর্টেন্ট। কীভাবে মনে রাখবো বললেই, প্রথমটা কীভাবে মনে রাখবো তার একটা শর্টকাট আছে। আর প্রথমটা মনে থাকলে সেখান থেকে দ্বিতীয়টা বের করতে পারবে। প্রথমটা কীভাবে মনে রাখবে বলে দিই, সেটা হচ্ছে প্রথমটার গতিশক্তি এই যে প্লাস দ্বিতীয়টার গতিশক্তি এই যে ইকুয়াল টু এদিকে প্রথমটার গতিশক্তি এই যে প্লাস এদিকে দ্বিতীয়টার গতিশক্তি এই যে। গতিশক্তির ফর্মুলা কি, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। ওকে, এই হচ্ছে, এর ওপর বেস করে এখানে করলাম, প্রথমটা দিয়ে সেকেন্ডটা এলাম। এটা আমার টোটাল কিসের ওপর গেল, এটা আমার টোটাল গেল কাইনেটিক এনার্জির ওপর, কেই গতিশক্তির ওপর আমি বেস করে এটা করলাম। এবার আমি ভরবেগ দেখব, কারণ এই পুরো ব্যাপারটা কনজারভেশন অফ মোমেন্টামের ওপর বেস করেই করা হয়, যদিও গতিশক্তির ওপর বেস করে দুটোর মধ্যে পার্থক্য করা হয়। সংঘর্ষের যে দুটো পয়েন্ট তার মধ্যে পার্থক্য করা হয়। চলো ভরবেগের ব্যাপারটা দেখে নেব। চলো আমি মুছে দিয়েছি ওটা, কারণ ভরবেগ করাবো। ভরবেগের ব্যাপারটা দেখে নাও। প্রথমটার ভরবেগ কি, আমরা জানি ভরবেগ মানে ভর ইন্টু বেগ। ওকে, প্রথমটার ভরবেগ হচ্ছে m1 ইন্টু u1। দ্বিতীয়টার ভরবেগ কি, m2 ইন্টু u2। তাহলে সিস্টেমের ভরবেগ কী হবে, দুটোর মধ্যে প্লাস হবে ডেফিনেটলি, আমি বললাম। আচ্ছা লাস্টে তাকাও, লাস্টে দেখো, লাস্টে আমার ভরবেগ কী হচ্ছে, এই জায়গায় কোন পয়েন্টের কথা বলছি, এই পয়েন্টের কথা বলছি। এই দুটোর ক্ষেত্রে ভরবেগ কী হচ্ছে, এটা হচ্ছে m1 ইন্টু v1, এটার কী হচ্ছে m2 ইন্টু v2, কারণ ভরবেগ মানে ভর ইন্টু বেগ। আর এই দুটোকে প্লাস করলে কী হচ্ছে, m1 v1 প্লাস m2 v2। চলো এটাই সেখানে লিখবো, এখানে লিখবো, এখানে আমরা কী লিখবো, m1 ইন্টু v1 প্লাস, কারণ আমরা সিস্টেমের কথা বলছি, কোনো একটা ব্যাপারের কথা বলছি না, m2 ইন্টু v2। বোঝা গেল? এটা হচ্ছে ভরবেগের ব্যাপারে কথা বলছি। আমি যে কথাটা বলছি এখানে, এটা আমি কিসের কথা বলছি, ভরবেগ। ওকে, এবার দেখো, আমি যদি ভরবেগের গ্রাফ এখানে আঁকার চেষ্টা করি, তাহলে আমি কি দেখতে পাবো, ভালো করে দেখে নাও। আমি এখানে ভরবেগের গ্রাফটা তোমাদের এঁকে দেখাচ্ছি। চলো ভরবেগটাকে এত বড় করে না লিখে ছোটো করে লিখে দিই। মোমেন্টাম, ভরবেগ, চলো ভরবেগের গ্রাফটা এঁকে দেখে আগে ফার্স্ট, কারণ জায়গাটা আমার ওখানেই লাগবে। ভরবেগের যদি আমি গ্রাফ আঁকি, আগেরবার কাইনেটিক এনার্জি গ্রাফ মনে আছে তো, প্রথম আর শেষ বিন্দুতে ইকুয়াল, মাঝখানে কমে যাচ্ছিল। ভরবেগেরটা দেখে নাও, এটা হচ্ছে আমার ভরবেগকে রিপ্রেজেন্ট করছে। ভরবেগকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। আমি এখানে লিখেও দিচ্ছি ভরবেগ, ভরবেগকে ফিজিক্সে পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, পি। ওয়াই অ্যাক্সিসকে ভরবেগ রিপ্রেজেন্ট করছে, আর এক্স অ্যাক্সিসকে টি রিপ্রেজেন্ট করছে, টি ফর টাইম। ভরবেগের যদি আমরা নেই, এখানে আমরা দেখতে পাবো, দেখো ভালো করে কী হচ্ছে,
ভরবেগ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোনো কমেনি বাড়েনি। এ বিন্দুতে ভরবেগ যা ছিল, এ বিন্দু মানে সংঘর্ষের আগের বিন্দু, বি বিন্দুতেও ভরবেগ তাই আছে, এবং মাঝখানেরটাকে যদি আমি সি বিন্দু ধরি তাহলে সি বিন্দুতে ভরবেগ দেখো কনস্ট্যান্ট আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এখান থেকে তোমরা আরেকটি জিনিস শিখবে, কেন স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক ডিফারেন্সিয়েট করার সময় ভরবেগকে বেস হিসাবে নেওয়া হয় না, গতিশক্তি বা কাইনেটিক এনার্জিকে বেস হিসেবে নেওয়া হয় এই ডিফারেন্সিয়েশন করার সময়, আলাদা করার সময় কেন ওইটাকে বেস হিসেবে নেওয়া হয় না, গতিশক্তিকে নেওয়া হয়। কেন নেওয়া হয়? কারণ ইলাস্টিক কলিজন বলো আর ইন ইলাস্টিক কলিজন বলো, পারফেক্টলি ইলাস্টিক কলিজন বলো আর অবলিক ইলাস্টিক কলিজন বলো, যাই হোক না কেন, ভরবেগ সংঘর্ষ মাত্রেই যে কোনো বিন্দুতে একই থাকে। অর্থাৎ ভরবেগ এ বিন্দুতে সমান আর বি বিন্দুতে সমান সি বিন্দুতে কমে গেছে তা হয় না। অর্থাৎ ভরবেগ সংঘর্ষের আগেও এক, সংঘর্ষের সময়ও এক, সংঘর্ষের পরেও এক, সংঘর্ষের অনেক পরেও এক, সংঘর্ষের একটু পরেও এক, সংঘর্ষের একটু আগেও এক। ওকে, অর্থাৎ ভরবেগ রিমেইনস কনস্ট্যান্ট থ্রু আউট দ্য প্রসেস। অর্থাৎ সংঘর্ষ হওয়ার যে পুরো প্রসেস, কলিশনের যে পুরো প্রসেস, তার কোনো বিন্দুতেই ভরবেগ এদিক ওদিক হয় না, টোটালি সেম থাকে। কাইনেটিক এনার্জির মতো প্রথমে এক এবং শেষে এক লেভেল তা নয়, মাঝখানে কমে গেছে তা নয়, ভরবেগ টোটালি কনস্ট্যান্ট থাকে। তো ভরবেগের যে ফর্মুলা আমরা পাচ্ছি m1 ইন্টু u1 প্লাস m2 ইন্টু u2, মানে এটার ভরবেগ প্লাস এটার ভরবেগ ইকুয়াল টু এটার ভরবেগ এই যে প্লাস এটার ভরবেগ এই যে। ওকে, এই ব্যাপারটাই যে ফার্স্ট আমরা যেটা দিলাম এটাকে আমরা বলছি ফার্স্ট ইকুয়েশন। দিস ইজ আওয়ার ফার্স্ট ইকুয়েশন, এটা ভরবেগের ওপর। এবারে সরি, এটা ফার্স্ট ইকুয়েশন না, ফার্স্ট ইকুয়েশনটা ওটা ছিল, এটা থার্ড ইকুয়েশন, কারণ আগে আমরা দুটো ইকুয়েশন অলরেডি করে ফেলেছি, সেই হিসেবে দেখতে গেলে এটা থার্ড ইকুয়েশন। তো এই থার্ড ইকুয়েশন থেকে আমরা একটা ফোর্থ ইকুয়েশন বার করব, ঠিক আছে, চলো বের করা যাক। সিমিলার জিনিস করব, m1 টার্মগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো। এখানে আমি আর m1 ইন্টু দিচ্ছি না, আমার m1 u1 লিখে দিচ্ছি। এদিকে দেখো একটা m1 টার্ম রয়েছে, নিয়ে এসো এদিকে মাইনাস দিয়ে m1 v1। এদিকে দেখো একটা m2 v2 টার্ম রয়েছে, m2 v2 টার্মগুলোকে একদিকে নিয়ে যাও, m2 u2। এবার কি করো, তুমি এখানে m1টাকে কমন নিয়ে নাও, তাহলে তুমি কি পাচ্ছ, u1 মাইনাস v1। ইউ আর ভিগুলোকে একরকম লিখবে না, তাহলে অসুবিধা হয়ে যাবে। অনেকের অভ্যাস থাকে ইউ আর ভিটাকে একই রকম লেখা, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, পরে বুঝতে পারবে না। v2 মাইনাস u2, ঠিক আছে। এই যে সমীকরণটা বেরিয়েছে, এই যে সমীকরণটা বেরিয়েছে, ঠিক আছে, এই সমীকরণটা হচ্ছে আমাদের ফোর্থ সমীকরণ, ঠিক আছে। ওকে, অনেকে কি করে থার্ড সমীকরণটাই অনলি মনে রাখে, পরীক্ষার সময় ফোর্থ সমীকরণটাকে চাইলে বার করে নেয়, না চাইলে বার করে না। ওই জন্য ফোর্থ সমীকরণটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবে ওপাশে যে দুটো সমীকরণ লিখেছিলাম ওই দুটো ইম্পর্টেন্ট। তোমরা চাইলে অনলি ফার্স্টটাকে মনে রাখতে পারো, তাহলে দ্বিতীয়টা বেরিয়ে যাবে। এখানে যেমন অনলি থার্ডটাকে মনে রাখতে পারো, ফোর্থটা এমনি বেরিয়ে যাবে, কারণ থার্ড দিয়ে ফোর্থটাকে বের করছি। চাইলে চারটেকেই মনে রাখতে পারো, যার মেমোরি ভালো সে চারটেকেই মনে রাখতে পারবে। কিন্তু এর পরে আমি আরও দুটো সমীকরণ করবো, সেই দুটোকে কিন্তু মনে তোমাকে রাখতেই হবে, ঠিক আছে। চলো নেক্সট সমীকরণে যাবো, যেটা কিনা আমার বেরোবে, কোন দুটো সমীকরণ দিয়ে দেখে নেবো। চলো, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। একটু পরে অঙ্ক করাবো, নিউমেরিক্যালস করাবো, তখন দেখতে পাবে কী কাজে লাগে। আচ্ছা, একটা ক্লিন পেজ নিয়েছি এবং অলরেডি আমি দেখতে পাচ্ছ সেকেন্ড সমীকরণটাকে লিখেছি, যে সমীকরণটা আমাদের দ্বিতীয় সমীকরণ ছিল। এটাকে আমি কি করব, ফোর্থ যে সমীকরণটা পেলাম সেই ফোর্থ সমীকরণ দিয়ে কী করবো, জাস্ট ভাগ করে দেবো। ফোর্থ সমীকরণ আমাদের কি ছিল মনে আছে হয়তো, m1 u1 মাইনাস v1 স্কোয়ার ছিল না, জাস্ট স্কোয়ার ছাড়া ছিল, m2 v2 মাইনাস u2, এই আমাদের ছিল। অর্থাৎ সেকেন্ড সমীকরণকে আমরা ভাগ করছি ফোর্থ সমীকরণ দিয়ে। আমার কথা বোঝা যাচ্ছে, ক্লিয়ার হয়েছে? তো চলো দেখে নাও যে কী হয় ব্যাপারটা, চলো একবার আমরা এটা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার। সিমিলারলি এখানেও আমরা দেখতে পাচ্ছি এটাও আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করলে কী হয়, আমরা জানি এ প্লাস বি আর এ মাইনাস বি হয়। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি সেটাই আমাদের এক্স্যাক্টলি হবে। যদি আমি বা দিয়ে পরের পেজে মানে পরের লাইনে আসি, আমি দেখব u1 প্লাস v1, আর এটা কী হয়ে যাবে, u1 মাইনাস v1, এই আমাদের হবে। আর নিচে আমাদের কি আসবে, নিচে আমাদের যেটা আসবে, আশা করি বুঝতে পারছো, একটা কাজ করি আমি এখানেও স্ট্রেট লাইনটা টেনে নিই, তাহলে সুবিধা হয় আমার, ঠিক আছে। হ্যাঁ, তো নিচে আমার কি আসবে, m1
ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান। আমরা কী দেখতে পাচ্ছি, এটা কেটে বেরিয়ে যাবে, সিমিলারলি এটা আর এটা আমাদের কেটে বেরিয়ে যাবে। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি এম টু সিমিলার হবে কিন্তু, ঠিক আছে, ভি টু প্লাস ইউ টু, ঠিক আছে। আর এই ব্র্যাকেটটা একটু বাড়বে যেহেতু এদিকে আমি দিচ্ছি, এখানে আমার কি যাবে, ভি টু মাইনাস ইউ টু, এই আমার যাবে। আর নিচে আমার কি আসবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এম টু। আমি আস্তে আস্তে কেন করছি, ফিজিক্সের ব্যাপার, অনেকের অসুবিধা হতে পারে, অনেকে প্যানিক থাকে, সেই জন্য আমি আস্তে আস্তে করছি, সিম্পলি, আর কিছু না, ঠিক আছে। ইউ টু এবং এখানে আমার ব্র্যাকেট। তো আমি সিম্পলি কী দেখতে পাচ্ছি, এদিকে আমার এটা আর এটা আমার কেটে উড়ে যাচ্ছে, আর এটা আমার কেটে উড়ে যাচ্ছে। ওকে, এবার এই লাস্টে যে আমার কনক্লুশন হচ্ছে, এই কনক্লুশনটাকে আমি কালো কালি দিয়ে লিখছি। এই লাস্টে কনক্লুশনটা আমার হচ্ছে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইকুয়াল টু আমার হচ্ছে ভি টু প্লাস ইউ টু, ঠিক আছে। এবার আমি যদি ইউ এর টার্মগুলোকে একদিকে আনি, তো আমি কি দেখতে পাচ্ছি, ইউ ওয়ান মাইনাস ইউ টু ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান। এইটাকে আমি বলবো আমার ফিফথ সমীকরণ। আমি বলবো এইটা হচ্ছে আমার ফিফথ সমীকরণ এবং এটা ভেরি ইম্পর্ট্যান্ট সমীকরণ। এই দেখো, এই যেটা আমি বললাম যে ইউ ওয়ান মাইনাস ইউ টু ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। এবং তুমি দেখতে পাচ্ছ ইউ ওয়ান থেকে ইউ টু বিয়োগ গেছে। প্রথমেই বলেছিলাম কেন বিয়োগ যাবে, প্রেমিক প্রেমিকার যে ব্যাপারটা বলেছিলাম, গোলাপ বিলাভডকে তুমি গোলাপ দিচ্ছ, তোমাকে কী করতে হবে, জোরে সাইকেল চালাতে হবে, তো তোমার গতিবেগ বেশি হতে হবে তোমার প্রেমিকার সাইকেলের গতিবেগ থেকে। তো ইউ ওয়ান মাইনাস ইউ টু, দিস ইজ দ্য, দেখতে পাচ্ছ সূত্রও তাই বলছে, মানে যে ইকুয়েশান তৈরি হয়েছে সেটাও আমি যা বলেছি তার ভ্যালিডিটি প্রমাণ করছে। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে আমাদের থিওরি, এবার আমরা সেটাকে ব্যবহার করব। তো এখানে তুমি দেখো, তোমাদের একটু চেঞ্জ করে নেই, হ্যাঁ, তো এখানে দেখো একটা বস্তু আছে যার ভর তুমি দেখতে পাচ্ছ 2 কেজি আছে, এবং তো সিম্পলি দেখতে পাচ্ছ আরেকটা বস্তু আছে যার ভর তোমাদের বলেছে কত, 3 কেজি। অঙ্কটা পড়ো। এবং তোমাদের এর যে গতিবেগ যেটা বলছে সেটা কত বলছে, 6 মিটার পার সেকেন্ড, আর এর যে গতিবেগ সেটা তোমাদের কত বলছে, 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা এলপিতে পড়া প্রশ্ন, অ্যাকচুয়ালি রেলওয়ে গ্রুপ ডিতে, আচ্ছা সরি, এর পরের প্রশ্নটা এলপিতে পড়া, এটা রেলওয়ে গ্রুপ ডিতে পড়া, আর পরের প্রশ্নটা আঁকা ছিল, ঠিক আছে। আর এই প্রশ্নটা আঁকা ছিল না, বাট ওভারঅল আমি ধরতে পারি এরকমই ছিল। এবার আমি কি করতে পারি, দেখো এই দুটো আমাদের ভেলোসিটি v1, এটার ভেলোসিটি v2, ঠিক আছে। আর এর হচ্ছে তোমাদের সেই 2 কেজি, আর এর হচ্ছে তোমাদের সেই 3 কেজি, ওকে। আচ্ছা, এবার আমি তোমাদের একটু আগে যা করিয়েছি তার থেকেই অ্যান্সার চলে আসবে। আমি যে ফর্মুলাটা করেছিলাম সেটা দেখো, ইউ ওয়ান মাইনাস ইউ টু ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান, এরকম একটা ফর্মুলা লিখেছিলাম। তো ইউ ওয়ান আমাদের কত, এইটা হচ্ছে আমাদের ইউ ওয়ান, যারা বুঝতে পারছো না প্রথমবারের জন্য, এটা হচ্ছে আমাদের ইউ টু। ইউ ওয়ান আমাদের কত 6, আর ইউ টু আমাদের কত 4। তো ভি টু মাইনাস ভি ওয়ান আমরা কী পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 2। তো ভি টু মাইনাস ভি ওয়ান আমাদের কত আসছে, 2 আসছে, প্রবলেম কিছু নেই। এবার আমরা আরেকটা ফর্মুলা ইউজ করবো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সমীকরণ, ঠিক আছে। সেকেন্ড সমীকরণ আমরা করছি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এম ওয়ান আমাদের কত, এম ওয়ান আমরা দেখতে পাচ্ছি এইটা আমাদের এম ওয়ান, আর এম টু আমাদের কত, এইটা হচ্ছে আমাদের এম টু। তাহলে 6 ইন্টু 2 মানে 12, আর এখানে আমাদের 4 ইন্টু 2 মানে 12, ঠিক আছে। এখানে আমাদের 2v1 প্লাস 3v2, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 12 12 কত হচ্ছে আমাদের 24 হচ্ছে। তো আমি এখানে এক চান্সে 24 লিখে দিচ্ছি, 24, ঠিক আছে, এই আমাদের আসছে। এবার একটা জিনিস দেখো, আমি এখানে লাইন সেপারেশন লাইন একটা টেনে দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এবার আমি কি করব, আমি সিম্পলি যেটা করব সেটা হচ্ছে এই দুটো ইকুয়েশনকে নিয়ে আমি এখানে একটা তোমাদের সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। চলো সলভ করে ফেলা যাক। দেখো, আমি সিম্পলি একটা জিনিস দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন, এইটা, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন, ওকে। তো ফার্স্ট আর সেকেন্ড এই দুটো ইকুয়েশন নিয়ে আমি কাজ করব। তো ভি টু মাইনাস ভি ওয়ান আমি দেখতে পাচ্ছি কত আমাদের আছে, 2 আছে। আর এখানে দেখো ভি ওয়ান প্লাস ভি টু আছে, কিন্তু 2v1 প্লাস 2v2, তা আমি এখানে 3টাকে আগে লিখছি, যেহেতু ভি টু এর তলায় ভি টু দেবো।
প্লাস আমার কত রয়েছে 2v1 ইকুয়াল টু আমার এখানে কত আসছে, আমার আসছে 24। তো আমি কি করব, সিম্পলি আমি যেটা করব সেটা হচ্ছে 2 দিয়ে ওপরটাকে গুণ করে দেবো, তাহলে কী হবে, কাটাকুটি করতে সুবিধা হবে, কেটে কুটে যাবে আর কি। তো করে দিলে আমি কী পাচ্ছি, এইটা আমি নিয়ে আসছি এখানে, কত আসছে দেখো। আচ্ছা জাস্ট আ মিনিট, যে কোনো জিনিসের সৌন্দর্য একটা ব্যাপার, আমি এটা ভ্যালু দিই। তা আমি এখানে দেখতে পাচ্ছি যে 2v2 মাইনাস 2v1 ইকুয়াল টু আমি কত পাচ্ছি, 4 পাচ্ছি। আর এটা তো আমাদের 3v2 মাইনাস মানে প্লাস 2v1 ইকুয়াল টু আমি কত পাচ্ছি, আমি এখানে পাচ্ছি 24। এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা কেটে বেরিয়ে যাচ্ছে, তার মানে এখানে কত থাকছে 5v2। ঠিক আছে, 5v2 ইকুয়াল টু আমি কী পাচ্ছি, আমি পাচ্ছি 24 প্লাস 4 মানে 28 পাচ্ছি। ঠিক আছে, তাহলে v2 এর যে ভ্যালু আমার আসছে 28/5, তার মানে আমার আসছে 5 5 25, 5 6 30, অর্থাৎ v2 এর ভ্যালু যেটা আসছে সেটা আমার আসছে 5.6। দেখো ভালো করে, 5.6 আসছে না তোমাদের, 5 5 25, তাহলে 3, তাহলে 5 6 30, তো এত মিটার পার সেকেন্ড। তার মানে আমি যে এখানে আমি যে v2 যে ভ্যালু পেয়েছি, এই যে এখানে v2 যে ভ্যালু পেয়েছি সেটা কত পেয়েছি, 5.6 মিটার পার সেকেন্ড পাচ্ছি। এবার আমি কি করব, এই যে এটা তো আমার ফার্স্ট ইকুয়েশন ছিল, এই ফার্স্ট ইকুয়েশনে আমি এই v2-র জায়গায়, এই যে v2 আছে, v2-র জায়গায় আমি 5.6 বসাবো। তো এই ইকুয়েশনে আমি যদি 2 ইকুয়াল টু v2-র জায়গায় 5.6 মাইনাস v1 দেই, তাহলে এখান থেকে আমি ভ্যালু পেয়ে যাবো না। এই v1 এদিকে যাবে, তাহলে 2 এদিকে যাবে, তাহলে v1-এর যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 3.6 ইকুয়াল টু আমার v1 চলে আসছে। অর্থাৎ এই v1-এর ভ্যালু কত দাঁড়াবে, 3.6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দেখো দুটোই আমি পেয়ে গেলাম, এটা 3 মিটার পার সেকেন্ড, এটা 5.6 মিটার পার সেকেন্ড, এটা আমার অ্যান্সার হবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো এই ধরনের প্রশ্ন যত করবে তত তোমরা ব্যাপারটা সম্পর্কে বুঝতে পারবে। আমি এরপরে আরেকটা প্রশ্ন রেখেছি, এটা যদিও রেলে পড়েছিল, ওটা এএলপিতে পড়েছিল, রেলওয়ে গ্রুপ দিতে পারা, ওটা এএলপিতে পড়া। আরেকটা জিনিস, এখানে একটা জিনিস মেনশন করা ছিল যে দুটো বস্তুই একই দিকে যাচ্ছে, এও যেদিকে যাচ্ছে এও সেদিকে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু মেনশন করা ছিল, এটা আমি কোশ্চেনে এখানে আর রাখিনি, ওটা অ্যাকচুয়ালি হিন্দি পিডিএফ থেকে তোলা, সেদিন হিন্দি পিডিএফের অপশান সমেত এডিট করতে গেলে প্রচুর টাইম লাগে, ওই জন্য আমি সেটা করিনি, জাস্ট প্রশ্নটাকে বাংলায় রেখে দিয়েছি। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, এটা এলপিতে পড়া, দেখো সিমিলার কেস একদম দেওয়া হয়েছে, কিন্তু জাস্ট ভ্যালুগুলোকে চেঞ্জ করা। আর জিনিস, এটাও ইংরাজি থেকে হিন্দি থেকে বাংলা করা, ফলে কী হয়েছে, ওই কথাটা আমি লিখতে ভুলে গেছি যে দুটো বলই একই দিকে অ্যাপ্রোচেবল ছিল। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমাদের বলবো যেটা আগেরবার আমার বলতে ভুলে গেছি। তো এটা 2 কেজি আছে, দেখে নাও, আর এটা হচ্ছে তোমাদের 3 কেজি আছে। ঠিক আছে, এর যে বেগ সেটা তোমাদের বলেছে 3 মিটার পার সেকেন্ড, আর এর যে বেগ সেটা তোমাদের বলেছে 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবং এখানে হয়ে যাচ্ছে, অর্থাৎ সংঘর্ষের পরে এটাও 2 কেজি, মাস তো চেঞ্জ হয় না, ভর তো চেঞ্জ হয় না, এটা 3 কেজি, কিন্তু এর যেটা সেটা আমি ধরে নিচ্ছি v1, আর এর যেটা সেটা আমি ধরে নিচ্ছি v2। আচ্ছা, আগেরবার তোমরা খেয়াল করলে কটা ইকুয়েশান আমি ইউজ করেছি, এটাই মনে রাখাটা ইম্পর্ট্যান্ট। আমি কিন্তু আগেরবার জাস্ট দুটো ইকুয়েশান ইউজ করেছিলাম, একটা হচ্ছে u1 মাইনাস u2 ইকুয়াল টু v2 মাইনাস v1, এই ইকুয়েশনটা আমি এখানেও পুট করব। এইটা হচ্ছে আমাদের u1, মানে এইটা হচ্ছে আমাদের u1, আর এইটা হচ্ছে আমাদের u2। তাহলে 3 মাইনাস 1 মানে কত হচ্ছে আমাদের 2 ইকুয়াল টু আমাদের কী হচ্ছে, v2 মাইনাস v1 হচ্ছে। এটা আমাদের ফার্স্ট ইকুয়েশান হচ্ছে। ঠিক আছে, সেকেন্ড ইকুয়েশানে আমরা কী করব, সেকেন্ড ইকুয়েশান আমাদের কি, ওই যে ফার্স্ট যেটা সেকেন্ড। আচ্ছা, প্রথম ইকুয়েশানটা আমরা বুঝতেই পারছি যেটা এইটা, আর সেকেন্ড ইকুয়েশান আমাদের কি, ভরবেগের নিত্যতা সূত্র। প্রথমটার ভরবেগ হচ্ছে m1 ইন্টু u1, পরেরটার ভরবেগ হচ্ছে m2 ইন্টু u2 ইকুয়াল টু, মানে ভরবেগ ইনিশিয়াল ইকুয়াল টু ভরবেগ ফাইনাল, m1 ইন্টু v1 প্লাস m2 ইন্টু v2। এখানে m1 কোনটা, এইটা হচ্ছে আমাদের m1, আর m2 কোনটা, এইটা হচ্ছে আমাদের m2, এই যে এইটা আর এইদিকে হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি, এই দুটো ফর্মুলা কিন্তু আমরা ইউজ করছি। তাহলে m1 ইন্টু m2 কত হচ্ছে, মানে 3 ইন্টু 2 মানে 6 হচ্ছে, আর m2 ইন্টু u2 কত হচ্ছে, 3 ইন্টু 1 মানে 3 হচ্ছে, আর এখানে আমাদের কি হচ্ছে, আমাদের 2v1 প্লাস আমরা 3v2, এটা আমরা করছি, মানে এখানে বেসিক্যালি আমাদের কী হচ্ছে, 6 প্লাস 3 মানে 9 হচ্ছে। ঠিক আছে, আমি একটা ধাপ কেটে বের করে দিচ্ছি।
এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমরা এটাকে ইকুয়েট করি বা যদি ইকুয়েশান দুটোকে ইউজ করি, আচ্ছা যেটা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এটা হচ্ছে আমাদের ইকুয়েশান নম্বর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ইকুয়েশান নম্বর 2, ওকে, এটা আমাদের ইকুয়েশান নম্বর 2, ওকে। আচ্ছা এবার আমরা কি করব, এখানে অ্যাপ্রোচ করব আমাদের যেটা দুটো ইকুয়েশানকে নিয়ে কাজ, সেই ইকুয়েশান অ্যাপ্রোচেবল ইকুয়েশান কাজটা করব আমরা। এখান থেকে দেখতে পাচ্ছি v2 মাইনাস v1 আমাদের কত হচ্ছে, আমাদের 2, আর নিচে আমরা v2টা পরে আছে ওটাকে আগে লিখব, তো 3v2, এইটা কিন্তু মনে রাখা ইম্পর্ট্যান্ট, যদি তুমি এইভাবেই বসিয়ে দাও তাহলে কিন্তু v1-এর তলায় v2 বসে যাবে, মানে v2-র তলায় v1 বসবে, আর 2v1 এটা ইকুয়ালটা আমাদের কী আছে, 9 আছে। কী করবো, সিম্পলি আমরা ওপরটাকে 2 দিয়ে গুণ করার চেষ্টা করব। যদি আমরা এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে কী পাচ্ছি, 2v2 মাইনাস 2v1 ইকুয়ালটা আমরা পাচ্ছি 4, আর এটাকে যখন আমি কিছুই করব না, জাস্ট তলায় বসিয়ে দেবো v2 মাইনাস না প্লাস v1 ইকুয়াল টু আমি কী পাচ্ছি, আমি পাচ্ছি 9, ঠিক আছে। এখান থেকে তো এই দুটো কেটে বেরিয়ে যাচ্ছে, তো আবার আমি কী পাচ্ছি 5v2 ইকুয়াল টু আমি কী পাচ্ছি 9 + 4 মানে 9 + 4 মানে কত, আমার 13, ঠিক আছে 13। তার মানে v2-র ভ্যালু আমি যেটা পাচ্ছি সেটা আমি কত পাচ্ছি 2.6, ঠিক আছে। v2-র ভ্যালু আমি কী পাচ্ছি 2.6। এবার আমি কি করব, এইখানে যে v2টা আছে ভালো করে বুঝবে, এই জায়গায় এই যে এইখানে আমার যে 1 নম্বর ইকুয়েশন, তুমি 2 নম্বর ইকুয়েশনও বসাতে পারো, একটু ক্যালকুলেশন বাড়বে এই জন্য করছি না। এইখানে আমি কি করব, v2-র ভ্যালুটাকে পুট করবো। এখানে আমাকে v2-র ভ্যালুটা লিখে নিই, আমার v2-র ভ্যালু তাহলে কী দাঁড়াচ্ছে, এই জায়গায় আমার যে v2-র ভ্যালু আছে সেটা কী দাঁড়াচ্ছে, আমার 2.6 দাঁড়াচ্ছে আমার v2-র ভ্যালু এই জায়গায়। তাহলে v1-এর ভ্যালু বার করার জন্য আমি কী করবো, এখানে ভ্যালুটাকে পুট করব। তো আমি দেখতে পাচ্ছি v2-র ভ্যালু আমি এখানেই করে দিচ্ছি, v2-র ভ্যালু আমার কত 2.6 মাইনাস v1 ইকুয়াল টু আমার 2। আমি দেখতে পাচ্ছি যেই আমি v1টাকে এদিকে নিয়ে যাব, এটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, আর 2.6 মাইনাস 2 হয়ে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে 0.6, অর্থাৎ v1-এর যে ভ্যালু আসবে সেটা আমার এখান থেকে কী আসবে 0.6। এত উপরে তোরাও দরকার ছিল না, আমি এখান থেকে করে দিতে পারতাম যাতে তোমাদের ক্ল্যারিটি বজায় থাকে, ঠিক আছে। এখান থেকে আমি করে দিচ্ছি, এখানে আমার v1-এর যে ভ্যালু আসছে সেটা আমার কী আসছে 0.6 আসছে, এটা আমার অ্যান্সার। তো v1-এর ভ্যালু কী হলো, আমার 0.6 এলো, মানে 0.6, আর v2 ভ্যালু আমার কী হলো 2.6, দুটোই মিটার/সেকেন্ডে থাকবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। তো দেখতে পেলে আমরা দুটো ইকুয়েশান ইউজ করছি। ফার্স্ট ইকুয়েশান আগেরবারে তোমাদের মনে আছে হয়তো, একটা হচ্ছে এই ইকুয়েশানটা আর দ্বিতীয় হচ্ছে এই ইকুয়েশানটা। এটা হচ্ছে আমাদের প্রথমটার ভরবেগ প্লাস দ্বিতীয়টার ভরবেগ, এই যে ইকুয়াল টু প্রথমটার ভরবেগ প্লাস দ্বিতীয়টার ভরবেগ, ঠিক আছে এই যে। আর এটা তো আমরা সূত্র থেকে ডিরাইভ করেছিলাম, মনে আছে হয়তো আগেরবার, ওকে। আর একটা জিনিস তোমাদের বলবো যেটা আমি আগেরবার বলিনি, যেটা খুব মন দিয়ে শুনবে, এই ভেলোসিটি দুটোকে বলা হয় ভেলোসিটি অফ সেপারেশন। কেন, কারণ সংঘর্ষ হওয়ার পর একটা আরেকটা থেকে ছিটকে যাচ্ছে, দেখতে পাচ্ছ ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। এদের ভেলোসিটি এই ছিল, এখন থেকে ভেলোসিটি কত কমে গেছে, ভেলোসিটি চেঞ্জ হবে, এবং এই দুটোকে বলা হয় ভেলোসিটি অফ সেপারেশন। তুমি দেখতে পাচ্ছ ভেলোসিটি অফ সেপারেশন মানে এই দুটোর বিয়োগফল, ডিফারেন্স অফ ভেলোসিটি অফ সেপারেশন ইজ ইকুয়াল টু ডিফারেন্স অফ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। এই দুটোকে বলা ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। এই যে 3 মিটার/সেকেন্ড বেগে একে অ্যাপ্রোচ করছে, অর্থাৎ এর পিছনে যাচ্ছে, এই যাওয়াটাকে বলা হয় ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। এইটা যেটা, এটা হচ্ছে 3 মিটার/সেকেন্ড বেগে। এখানে ভেলোসিটি কথাটা কেন ইউজ করছি, কারণ এদের নির্দিষ্ট দিক আছে তাই। এখানে কিন্তু স্পিড কথাটা আমি ইউজ একবারও করিনি, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, বেগ নট দ্রুতি, ঠিক আছে। ফিজিক্সে বেগ আর দ্রুতি আলাদাভাবে ইউজ হয়, এক্ষেত্রে আমরা বেগ কথাটাকে ইউজ করছি, এখানে কিন্তু ভেলোসিটি, ঠিক আছে। তো এটা ভেলোসিটি অফ সেপারেশন, এটা ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশন থেকে যেটা দেখতে পাচ্ছি, ডিফারেন্স অফ ভেলোসিটি অফ সেপারেশন ইজ ইকুয়াল টু ডিফারেন্স অফ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, অর্থাৎ অন্তিম বেগ দুটোর বিয়োগফল প্রাথমিক বেগ দুটোর বিয়োগফলের ইকুয়াল হচ্ছে। এই ইকুয়েশন থেকে এটা বোঝা যাচ্ছে। এটা দিয়েও রেলওয়ে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়, নিচের কোনটা সঠিক বলে দিয়ে দেয়, ঠিক আছে। চলো নেক্সট পরেরটায় যাবো। আচ্ছা পরের অঙ্কটা দেখো কী বলছে, একটি ট্রেন যার গতিবেগ হচ্ছে x মিটার/সেকেন্ড এবং ভর হচ্ছে 10 কেজি, অপর একটি দাঁড়িয়ে থাকা m ভরের ট্রেনের সঙ্গে সংঘর্ষমান হলো, যার ফলে গতিমান ট্রেনটি পিছন দিকে x/3 গতিবেগে পিছিয়ে গেল এবং দাঁড়িয়ে থাকা ট্রেনটি সামনের দিকে v গতিবেগে অগ্রসর হলে m এর মান কত। ঠিক আছে, দেখো তার মানে বলে দিই একটু চিত্র সহকারে। এই একটা ট্রেন সাপোজ ধরো আছে এবং এ যাচ্ছে অ্যাকচুয়ালি সামনের দিকে, ঠিক আছে, এবং এর বেগ হচ্ছে x মিটার/সেকেন্ড, ঠিক আছে, x মিটার/
সেকেন্ড, আর এর মাস হচ্ছে 10 কেজি। ঠিক আছে, এটা এনসিইআরটিতে থেকে তোলা। অ্যাকচুয়ালি এনসিইআরটিতে এগুলো ট্রেন দিয়েছিল না, জাস্ট মাস দিয়েছিল, এই জন্যই ট্রেনের মাস তো 10 কেজি হয় না। আর আরেকটা ট্রেন ছিল যেটা দাঁড়িয়েছিল 0 মিটার পার সেকেন্ড, দাঁড়িয়ে থাকা মানে তার কোনো গতিবেগ নেই, এবং তারই মাস বলেছে এম। আমাদের এই এমের মানই বার করতে হবে, এবং এরা দুটো গুঁতো খাচ্ছে, এ ওর কাছে এসে গুঁতো দিচ্ছে অ্যাকচুয়ালি। এবং এর ফলে যে ট্রেনটা আগে এক্স মিটার পার সেকেন্ড বেগে গতিমান ছিল, সে পিছন দিকে যেদিক দিয়ে আসছিল সেদিকে নয়, কিন্তু তার ঠিক পিছন দিকে, ঠিক আছে, পিছন দিকে কী গতিবেগে সরে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, x/3 গতিবেগে, এত মিটার পার সেকেন্ড গতিবেগে ও কী করছে, পিছন দিকে সরছে। দেখো এটা সামনের দিকে আছে আর এটা পেছন দিকে আছে, এবং এর সেই যেটা কেজি সেটা তো 10 কেজি থাকবে। আর এ কী করছে, এ দেখো সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ভি গতিবেগে অগ্রসর হচ্ছে, আর এর মাস হচ্ছে এম। ওকে, এই হচ্ছে তোমাদের ব্যাপার রয়েছে, এবং আমাকে বলতে বলেছে যে কি হবে ব্যাপারটা, অর্থাৎ এম এর মান আমার কি হবে এটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, এম এর মান আমার কি হবে এটা আমার বার করতে বলেছে। ক্লিয়ার হলো? চলো বার করে ফেলা যাক, সবুজ ইউজ করি। চলো, আমরা জানি যে যাই আমাদের হোক না কেন আমরা ফর্মুলা একটাই ইউজ করি, সেটা হচ্ছে u1 মাইনাস u2 ইকুয়াল টু v2 মাইনাস v1। u1 আমাদের কত, এইটা হচ্ছে আমাদের u1, u2 আমাদের কত, এটা হচ্ছে আমাদের u2। ঠিক আছে, দিস ইজ আওয়ার u2। u1 আমাদের কত x, u2 আমাদের কত 0, v2 আমাদের কত, এই হচ্ছে আমাদের v2, v2 আমাদের কি v, v2 হচ্ছে আমাদের v, এই হচ্ছে আমাদের v2, v2 আমাদের কত v। ওকে, আর v1 আমাদের কত, এই হচ্ছে আমাদের v1, দিস ইজ আওয়ার v1, দিস ইজ আওয়ার v1, এই হচ্ছে আমাদের v1, দিস ইজ আওয়ার v1। v1 আমাদের কত x মাইনাস 3, কিন্তু আমরা এখানে মাইনাস x/3 নেবো। কেন মাইনাস x/3 নিলাম হঠাৎ করে? এর কারণ মনে রাখবে, এখানে আমরা ভেলোসিটির কথা বলছি, অর্থাৎ গতিবেগের কথা বলছি। গতিবেগ, দেখো গতিবেগ এখানে কী ছিল, এখানে যেদিকে ছিল এদিকে এখানে তার উল্টো হয়ে গেছে। এইটাই আমাদের প্রথম ট্রেন, যেটা কিনা গতিমান ট্রেন। এই যে কোথায় ছিল, এই যে যার গতিবেগ, অর্থাৎ এটা গতিমান ট্রেন, এই যে গতিমান ট্রেন। এই গতিমান ট্রেনটা যেটা কিনা আগে এদিকে এগোচ্ছিলো, এখন সেটা পিছন দিকে এগোচ্ছে, অর্থাৎ ধাক্কা খেয়ে পিছন দিকে এগোচ্ছে। ঠিক আছে, মানে আমি বলতে পারি এই ট্রেনটার যে মাস কোথায় গেল, এই যে 10 কেজি, এর ডেফিনেটলি এর মাস তার থেকে বেশি হবে, কারণ এবারটা দাঁড়িয়েছিল, তৎসত্ত্বেও এ গতিবেগ সহকারে গুঁতো মেরেও পেছন দিকে পিছিয়ে যাচ্ছে। মানে এর যে মাস বা এর যে মাস, মানে দাঁড়িয়ে থাকা যে ট্রেনটার মাস, যার মাস এম, সেটার মাস অবশ্যই 10-এর থেকে বেশি তো হবে। এখন অপশান যদি চেক করতে এবং যদি 10-এর নিচে যে কটা ভ্যালু থাকতো সব কটা তুমি কাটতে, ভালো করে বুঝবে কেন, একটু পরেও তোমাদের লাস্টে আবার বুঝিয়ে দিচ্ছি এই ব্যাপারটা। অর্থাৎ অপশান চেক করলে অনেকগুলো অপশান এলিমিনেশন হয়ে যায় এখানে। এবার এটাকে মাইনাস কেন নিচ্ছি আরেকবার বলি। ভেলোসিটি মানে গতিবেগ বা বেগ, বেগ একটা ভেক্টর রাশি, বেগের মান যেমন আছে বেগের দিকও আছে, অর্থাৎ বেগের দিক যেদিকে ও প্রাথমিকভাবে চলছিল তার উল্টো দিক হলে আমরা সেটাকে মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা ফিজিক্সের নিয়ম। ওই জন্য এদিকে যাচ্ছিলো কিন্তু এখন পেছন দিকে পিছিয়ে যাচ্ছে, ওই জন্য পেছন দিকে পিছিয়ে যাওয়ার জন্য আমরা এটাকে মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করছি। মাইনাস না দিলে কিন্তু অঙ্ক ভুল হবে। ঠিক আছে, এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো বেসিক্যালি কী হচ্ছে, এটা তো আমার এক্সই চলে আসছে, কারণ জিরোর কোনো ভ্যালু নেই। এক্স ইকুয়াল টু ভি, এটা v2 হবে অ্যাকচুয়ালি, এক্স ইকুয়াল টু v2 মাইনাস x/3। এবার এই যে মাইনাস আর ভেতরের মাইনাস, এই যে দুটো মাইনাস যেখানে আমি তোমাদের কাজটা দিয়ে দেখাচ্ছি, এই মাইনাস মাইনাস দুটো কী হবে, তোমাদের প্লাস হবে। এই প্লাস সমেত এই ভ্যালুটা যখন এদিকে যাবে তখন সেটা আবার মাইনাস হয়ে যাবে, মানে এখানে x মাইনাস x/3 মানে x/2 হবে v2 এর ভ্যালু। ঠিক আছে, তাহলে আমার যে এই v2 এর ভ্যালু ছিল, এই যে v2 এর ভ্যালু, এই v2 এর ভ্যালু আমার কী এলো, এই v2 এর ভ্যালু আমার এলো x/2, x/2 না 3, x/3, এই জায়গায় 3 হবে। ঠিক আছে, এখানে x/3 হবে, x/3। ঠিক আছে, তো v2 এর আমার ভ্যালু গেলে x/3। চলো এবার বাড়তি পার্টটা করা যাক, বাকিগুলো করা যাক আবার। ওকে, তো এবার আমি আবার যে ফর্মুলা, ফার্স্ট ফর্মুলা আমরা এটা ইউজ করি, সেকেন্ড ফর্মুলা আমরা কী ইউজ করি, m1 ইন্টু u1 প্লাস m2 ইন্টু u2 ইকুয়াল টু m1 ইন্টু v1 প্লাস m2 ইন্টু v2। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, m1 আমাদের কত, আচ্ছা চলো এটাকে কালো খালিতে করি। m1 আমাদের কত, দেখো m1 হচ্ছে আমাদের এইটা, দেখতে পাচ্ছি আমাদের m1 হচ্ছে আমাদের এইটা, আর m2 আমাদের কত, এইটা হচ্ছে আমাদের m2। ঠিক আছে, ওকে, এইটা হচ্ছে আমাদের m1। আমি আস্তে আস্তে তোমাদের করছি কারণ যাতে ব্যাপারটা ক্লিয়ার হয়। তাহলে 10 ইন্টু এক্স মানে 10x হয়ে গেল এটা,
M2 আমাদের কত ছিল, m ইন্টু জিরো মানে এখানে জিরো হয়ে যাবে, ইকুয়াল টু M1 আমাদের কত ছিল 10 ইন্টু মাইনাস x/3, কেন হবে একটু আগে বলেছি, প্লাস M2 ইন্টু V2 কত হবে, M2 তো আমাদের m, আর V2 আমাদের কত, V2 আমাদের কত, ও এটা 2x/3 হবে, দেখেছো, কারণ এই জায়গাটা 2x/3 করে নাও, রিয়েলি সরি, এটা 2x/3 হবে এবং দিস পার্ট অলসো 2x/3 হবে, আমি খেয়াল করিনি, এখন খেয়াল করলাম, ঠিক আছে, সরি এরকম হয়। তো V2 M2 ইন্টু V2 কত হবে, m ইন্টু 2x/3, তাহলে m ইন্টু 2x/3, 2x/3 কিন্তু তুমি মাইনাসে নেবে না, কারণ ওটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই আমার ছিল। এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, ভালো করে দেখি, ক্যালকুলেশনটা একটু খেয়াল করো, আচ্ছা একটু ভেঙেই করি, এটা 10x ইকুয়াল টু মাইনাস 10x/3, একটু নিচের দিকে নেমে গেছে, আই এম রিয়েলি সরি। আর এখানে আমাদের কি হচ্ছে 2xm/3 হচ্ছে, এই আমার আসছে, ঠিক আছে। আমি যদি এই মাইনাস 10x/3টাকে যদি এদিকে নিয়ে যাই, তাহলে এখানে আমার কি হয়ে যাচ্ছে, এটা আমার হয়ে যাচ্ছে 40x/3, এটাকে এক লাইনে করে দিচ্ছি 40x/3, তাহলে 40x/3 ইকুয়াল টু আমার কি হয়ে যাচ্ছে, এখানে 40x/3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার, এখানে প্লাসটাও কেটে দাও, 2xm/3, এটাকে আমি একটু টেনে এদিকে লিখে দিচ্ছি, 2xm/3, এদিকে আমি টেনে লিখে দিলাম এটাকে, তাহলে এটাকে তুমি মুছে দাও, ঠিক আছে। ক্যালকুলেশনটা নিজেরা করতে পারবে, দেখো এই 3 কেটে গেল, ওকে, এই এক্স আমার কাট ডাউন হলো, এই 2 দিয়ে আমি যখন 40কে কাটছি তখন আমার এটা দিচ্ছে 20, তাহলে এম এর যে ভ্যালু আমি এখান থেকে পাচ্ছি, আমি এখানে বড় করে লিখে দিচ্ছি, এই ক্যালকুলেশন থেকে এখানে যে ক্যালকুলেশন হলো তার থেকে আমি এম এর যে ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে 20 কেজি। আমি তোমাদের একটু আগেও বলেছিলাম যে যেটা গতিমান ট্রেনের ভর 10 কেজি তার থেকে বেশি হবে দাঁড়িয়ে থাকা ট্রেনটার ভর। কেন বেশি হবে, ভাবো একটা জিনিস, তুমি একজন ব্যক্তিকে ধাক্কা মারছো যে দাঁড়িয়ে আছে, এবং তুমি সাইকেলে করে এসে ধাক্কা মারছো, তৎসত্ত্বেও তুমি পেছন দিকে পিছিয়ে যাচ্ছ, তার কিন্তু কোনো গতিবেগ ছিল না, সে কিন্তু চুপচাপ দাঁড়িয়েছিল, তার মানে তার ভর ডেফিনেটলি তোমার থেকে বেশি হতে হবে, তবেই তোমাকে ও এতটাই ফোর্স প্রয়োগ করবে যে তুমি পেছন দিকে পিছিয়ে যাবে, অর্থাৎ তোমার রিটার্ন ফোর্স, ঠিক আছে, প্রতিক্রিয়া বল এতটাই বেশি হবে যে তুমি পেছন দিকে পিছিয়ে যাচ্ছ, ঠিক আছে। অতএব ডেফিনেটলি তার মাস বেশি হতে হবে, ঠিক সেম জিনিসটা এখানে হচ্ছে, এই ট্রেনটা দাঁড়িয়েছিল, একে এসে গুঁতো মারছে, ফলে এর যে ভর সেটা ডেফিনেটলি এর থেকে বেশি হবে, কারণ একেও পেছনে যেতে বাধ্য করছে, তার মানে এর ভর যথেষ্ট বেশি হবে, তো 10 কেজি এর অ্যান্সার হবে। ওকে, আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে পুরোটা ব্যাপার ছিল। দেখো এখানে ক্যালকুলেশনটা একটু জটিল ছিল, বাট ক্যালকুলেশনটা একবার দেখে নিও, কোনো যদি সিলি মিস্টেক্স থাকে নিজেরা একবার করে দেখো, ক্যালকুলেশনটা এই পদ্ধতিতে এগোবে, আমি তো স্পিডে করলাম, হতে পারে কোনো সিলি মিস্টেক্স হতে পারে, মাইনাস প্লাসে ব্যাপার হতে পারে, তবু তোমরা একবার দেখে নিও, মনে হচ্ছে 10 কেজি হবে, ঠিক আছে। চলো নেক্সট আমি পরেরটাই যাচ্ছি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলেছে দুটি বস্তুর ভর যথাক্রমে 2 কেজি এবং 4 কেজি, ঠিক আছে, তারা দুটি বিপরীতমুখী মাধ্যাকর্ষণ বলের প্রভাবে একে অপরের দিকে যথাক্রমে 20 মিটার/সেকেন্ড এবং 10 মিটার/সেকেন্ডে গতিশীল, তাহলে নিচের কোনটি সঠিক হবে, ঠিক আছে। দেখো একটু এঁকে দেখাই, যে এই একটা তোমাদের, সাপোজ ধর এই একটা তোমাদের বল রয়েছে, ঠিক আছে, এটা এদিকে যাচ্ছে এবং এর যে ভর সেটা হচ্ছে 2 কেজি, এবং এর যে গতি সেটা বলছে তোমাদের 20 মিটার/সেকেন্ড, ঠিক আছে। আর একটা যে বল রয়েছে সেটা হচ্ছে এই বলটা, এটা এর দিকে গমনশীল, অর্থাৎ একে অপরের দিকে মানে এ এর দিকে যাচ্ছে, এর দিকে যাচ্ছে, ঠিক আছে, এবং এর যে তোমাদের মাস রয়েছে সেটা 4 কেজি, এবং এর যে গতিবেগ রয়েছে সেটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড তোমাদের রয়েছে, ঠিক আছে। তোমাদের বলছে তাহলে নিচের কোনটি সঠিক, ভর কেন্দ্রকের গতিবেগ, কারণ ভর কেন্দ্রক মানে কি সেন্টার অফ মাস, ঠিক আছে, বাংলায় তুমি যদি গুগলে করো তাহলে ওই সেন্টার অফ মাসকে ভর কেন্দ্রক বা কেন্দ্র ভর বলে ওখানে দেওয়া হয়েছে, তো রেল এটাই নেবে, ওই জন্য আমি এটাই নিয়েছি, ঠিক আছে। এখন তোমাকে কি বলছে, তোমাকে বলছে এর যে গতিবেগ কী হবে সেটা তোমাকে ডিসকাস করতে বলেছে। এখন দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ভর কেন্দ্রকের গতিবেগ জানার জন্য আমাদের কী করতে হবে, আমাদের এটা করতে হবে, সেটা হচ্ছে ভর বেগের নিত্যতা সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে, সিস্টেমের ভর বেগের নিত্যতা সূত্র। তো এই যে প্রথম যে বলটা রয়েছে তার ভরবেগ কত আমরা জানছি, এটা হচ্ছে আমাদের, আবারও বলে দিই, এটা হচ্ছে আমাদের U1, এটা হচ্ছে আমাদের M1, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের U2, আর এটা হচ্ছে আমাদের M2, ঠিক আছে। তাহলে এরা ডেফিনেটলি এদের ভর কেন্দ্রক বলতে কী বোঝায়, এই দুটোর যোগফল M1 প্লাস M2
M1 প্লাস M2 মানে কত? আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে 2 প্লাস 4, 2 প্লাস 4 মানে 6 কেজি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ভর কেন্দ্রক 6 কেজি, যেখানে ভর কেন্দ্রীভূত হয়েছে। ঠিক আছে, দুটোর যোগফল। তো আমরা এখান থেকে যদি অ্যাপ্লাই করি নিচে, চলো একটু কালি চেঞ্জ করে নিই, তাহলে আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি যে M1 ইন্টু U1 প্লাস M2 ইন্টু U2 ইকুয়াল টু আমাদের যেটা ধরে নেবো সেটা হচ্ছে M1 প্লাস U1, M1 প্লাস M2 ইন্টু V। ভিটাই বার করতে বলেছে যে গতিবেগ কত হবে, অর্থাৎ এই দুটো যখন মিক্সড আপ হবে তখন তাদের গতিবেগ কত হবে। তো দেখতে পাচ্ছি M1 আমাদের কত বলছে? M1 আমাদের বলছে 2, M2 আমাদের কত? 20। আচ্ছা, সরি, U1 আমাদের 20, আর M2 আমাদের কত? 4, আর U2 আমাদের কত? 10। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি M1 প্লাস M2 আমাদের কত হচ্ছে? 6 হচ্ছে, একটু আগেই করলাম, ইন্টু V। ঠিক আছে, ইন্টু V। ওকে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে আচ্ছা আরেকটা জিনিস যেটা আমাদের জানার দরকার। দেখো, দুটো একে অপরের দিকে গতিশীল, এটা এদিকে যাচ্ছে তো এটা এদিকে যাচ্ছে, বেগ বলেছি, তো এটার যদি আমি প্লাস ধরি, যেটা আমি এখানে ধরেছি 20টাকে প্লাসে নিয়েছি, এই যে 20 গতিবেগটাকে, তাহলে এটা আমাকে মাইনাসে নিতে হবে, কারণ ডিরেকশন ইজ ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এই 10টা আমাকে কিসে নিতে হবে? মাইনাস নিতে হবে, কারণ এ যেদিকে যাচ্ছে, অর্থাৎ ডান দিকে যাওয়াটাকে যদি আমি প্লাস বলে ধরি, তাহলে বাম দিকে যাওয়াটাকে আমি মাইনাস বলে ধরবো। অর্থাৎ বেগ যেদিকে হচ্ছে তার অপর দিকে যদি উল্টো দিকে বেগ যায়, তাহলে আমাকে একটা প্লাস একটা মাইনাস নিতে হয়। তো আমি এইটাকে আমি বাম দিকটাকে মাইনাস নিচ্ছি। ঠিক আছে, তুমি চাইলে ডান দিকটাকে মাইনাস নিতে হয়, নর্মালি বাম দিকটাকে মাইনাস নিতে হয়। ঠিক আছে, তো আমি এখানে কী করছি, এখানে একবার ঠিক করে লিখি, 4 ইন্টু এটা -10 আমি নেবো। কেন -10 নেবো বলে দিলাম, PDF দেখলে কিন্তু এইগুলো বোঝা যায় না যে -10 কেন হচ্ছে, কারণ এগুলো মুখে বলছি। তো এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের 40 হচ্ছে, এটা -40 হচ্ছে, ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি 6V হচ্ছে। এখন দেখতে পাচ্ছি এটা কেটে বেরিয়ে যায়, মানে এটা ইকুয়াল টু 0, 6V ইকুয়াল টু 0। এখান থেকে আমি কী পাচ্ছি যে V ইকুয়াল টু আমার 0 হয়ে যাচ্ছে। V ইকুয়াল টু 0 অর্থাৎ ভর কেন্দ্রকের যে গতিবেগ হবে সেটা হবে আমার 0, অর্থাৎ দিস ইজ দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, ঘ আমাদের কারেক্ট অপশান হবে, এই দেখো বলা রয়েছে পরিষ্কার। ঠিক আছে, তো কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম? ভরবেগের নিত্যতা সূত্র আমরা অ্যাপ্লাই করলাম, যেহেতু ভর আর বেগের ওপরই ভর কেন্দ্রকের গতিবেগ নির্ভর করে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটা যাবো। গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এবং এটা কিন্তু কোনো রেলে পড়ার প্রশ্ন, এটা NCERTর প্রশ্ন, তোমাদের তুলে দিয়েছি আমি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বলেছে দুটি বস্তুর ভর হচ্ছে 0.1 কেজি এবং 0.4 কেজি। তাহলে এই একটা বস্তু আছে, এর ভর হচ্ছে আমার 0.1 কেজি, আর এই একটা বস্তু আছে, এর ভর হচ্ছে আমার কত? 0.4 কেজি। ঠিক আছে, এবং এদের যে গতিবেগ সেটা দেখো উপরে দেওয়া রয়েছে। একটার গতিবেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, আরটার গতিবেগ হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবং এরা দুটোর মধ্যে সংঘর্ষ হচ্ছে, একদম পরিষ্কার বলা আছে, একে অপরের দিকে মুখোমুখি গতিমান। সংঘর্ষের 10 সেকেন্ড পরে এদের একত্রিত ভর, তার মানে সংঘর্ষের পরে এদের যে মিলিত মাস, এখানে কিন্তু বলেছে মিলিত মাস, অর্থাৎ এরা কিন্তু একসাথে হয়ে গেছে, এরা কিন্তু একত্রিত হয়ে গেছে। তাহলে একত্রিত মাস কত হবে? এর 0.1 ছিল প্লাস এর 0.4 ছিল, তাহলে এদের একত্রিত মাস হবে 0.05, রাইট? এত কেজি এদের একত্রিত মাস হবে, এত কেজি। এদের একত্রিত মাসের গতিবেগ আমি ধরে নিচ্ছি V, তো তোমাকে সেই V বার করতে হবে, মানে ভিটা মিটার পার সেকেন্ডে বেরোবে, 10 সেকেন্ডে তাহলে গতিবেগ কত হবে সেটা তোমাকে বার করতে বলেছে। পরিষ্কার এইটাই তোমাকে প্রশ্ন এখানে দিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, চলো করে ফেলা যাক। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করব, যে M1 ইন্টু U1 প্লাস M2 ইন্টু U2। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করব, ইকুয়াল টু আমাদের কী হবে? M1 প্লাস M2, কারণ যেহেতু মিলিত ভর বলেছে, কারণ ভর দুটো এক হয়ে যাচ্ছে, ইন্টু আমরা V অ্যাপ্লাই করব। ঠিক আছে, এ আমাদের হবে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো M1 আমাদের কত? M1 আমাদের বলেছে এখানে কত? 0.1 কেজি, আর U কত বলেছে আমাদের? 1, U1 আর কি। আচ্ছা, M2 আমাদের কত বলেছে? M2 আমাদের বলেছে 0.4, আর U2 কত বলেছে আমাদের? -0.1। এখন -0.1 কেন? আবারও বলছি, কারণ তুমি দেখতে পাচ্ছ দুটো একে অপরের দিকে গতিমান, এ এদিকে যাচ্ছে তো এ এদিকে যাচ্ছে, যেহেতু একে অপরের বিপরীতে গতিমান, সে একটা প্লাস নিলে একটা মাইনাস আমাকে নিতে হবে। ঠিক আছে, আর এটা আমাদের কত? 0.5 ইন্টু আমরা দেখতে পাচ্ছি V। এখান থেকে আমরা কি পাচ্ছি? 0.1 মাইনাস 0.04, কারণ দুটো পয়েন্ট আছে, সো দুটোর পরে দশমিক হবে, একটাই 4 আছে, তো 0.04 হয়ে যাবে, ইকুয়ালটা আমরা দেখতে পাচ্ছি 0.5V। এখান থেকে আমরা পাচ্ছি 0.05,
কারণ 0.1 বড়, তাই না? ভালো করে বুঝবে, এখানে আবার অনেকে বিয়োগে গণ্ডগোল করে। বলে দিই 0.1 কিন্তু বড়, 0.1 মানে 0.10, আর 0.04 হচ্ছে এরকম হবে। দুটোর মধ্যে বিয়োগ করে তুমি দেখতে পারো 0.06 হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এইভাবেই আমি 0.06 ডিরেক্ট ওখানে লিখেছি। ওকে, এবার এখানে ইকুয়াল টু আমাদের কী হবে, 0.5 ভি হচ্ছে, এর দুটো আছে, এর একটা আছে, মানে এর এখানে হয়ে যাবে 0.12, 0.12 ইকুয়াল টু ভি। এই হচ্ছে ভেলোসিটি, মানে ভেলোসিটি কত হচ্ছে প্রতি মিটারে। ঠিক আছে, এখান থেকে আমরা কী পাচ্ছি আমি এই এপাশে লিখছি। ঠিক আছে, এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা আমি এপাশে লিখছি। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে আমি যেটা পাচ্ছি যে, আবারও লিখে দিই, যে প্রতি মিনিটে, ঠিক আছে, পয়েন্ট এই যে 1 2 এটা হচ্ছে প্রতি মিনিটের গতিবেগ, সরি প্রতি সেকেন্ডের গতিবেগ। প্রতি সেকেন্ডে এ 0.12 মিটার যাচ্ছে, তাহলে 10 সেকেন্ডে কতটা যাবে, কী হবে, ইন্টু 10। তাহলে অ্যান্সার আমার কী হচ্ছে, 1.2 মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইটা আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে, দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, 1 সেকেন্ডে যদি 0.12 মিটার যায়, তাহলে 10 সেকেন্ডে কতটা যাবে, 1.2 মিটার। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর আমরা জানিও গতিবেগ বা ভেলোসিটি যখন আমরা বের করতে, বা ভেলোসিটি নয়, ডিস্ট্যান্স যখন আমরা বের করি বা দূরত্ব যখন আমরা বের করি, তখন সিম্পলি আমরা কি করি, গতিবেগের সাথে আমরা টাইমকে গুণ করি। এখন আমরা এক্স্যাক্টলি তাই করেছি। ওকে, এই হচ্ছে আমাদের গতিবেগ, এর সাথে আমরা 10 সেকেন্ড টাইমকে গুণ করে দিয়েছি, তার ফলে আমরা এটা পেয়েছি। এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলছে, দুটি বস্তু যাদের ভর যথাক্রমে 5 কেজি এবং 3 কেজি এবং গতিবেগ যথাক্রমে 5 মিটার পার সেকেন্ড এবং 3 মিটার পার সেকেন্ড, তারা একই দিকে গতিমান। সংঘর্ষের পরে তাদের গতিবেগের অন্তর হবে মানে কত হবে। তো দেখো অ্যাকচুয়ালি একই জিনিস আমাদের করতে বলেছে, এটা এনসিইআরটি প্রশ্ন। ঠিক আছে, এ একটা বস্তু আছে যার গতিবেগ তোমাদের বলেছে কত, 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে, আর একটা বস্তু আছে, এটা হচ্ছে এইখানে আছে, যার গতিবেগ তোমাদের কত বলেছে, 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এর যে ভর সেটা বলেছে তোমাদের 5 কেজি, মানে যা গতিবেগ, নিউমেরিক্যাল ভ্যালু অফ মাস ইজ সেম, আর এর ভর বলেছে তোমাদের 3 কেজি। ঠিক আছে, এবং এরা দুটো গুতোগুতি হচ্ছে এবং তার ফলে কী হয়েছে, অর্থাৎ দে মেড কলিশনস, হেড অন কলিশনস অ্যান্ড দে গেট সেপারেটেড, যদিও এখানে কিছু বলা নেই। এবং এদের পরে কী হয়েছে, সংঘর্ষ হচ্ছে, এবং সংঘর্ষের পরে তাদের গতিবেগের অন্তর জিজ্ঞেস করেছে। মানে এর গতিবেগ ধরে নিচ্ছি আমি V1 হয়ে যাচ্ছে, আর এর গতিবেগ আমি ধরে নিচ্ছি V2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিছু বলা নেই যখন, তখন আমরা ধরে নেবো তারা একই দিকে গতিমান। আচ্ছা, একটা জিনিস আমি যে আঁকছি, অনেকে ভাববে স্যার আপনি একই দিকে কেন করছেন। ওকে, প্রথম কথা এখানে বলা আছে তারা একই দিকে গতিমান, মানে সংঘর্ষের আগে তারা একই দিকে গতিমান ছিল। সো সংঘর্ষের আগে আমি যে একই দিকে এঁকেছি এটা গুড, ঠিকই আছে, কিন্তু সংঘর্ষের পরেও তারা একই দিকে যাচ্ছে কিনা সেটা সম্পর্কে আমার এখানে কোনো ইনফরমেশান নেই। যখন সেখানে কোনো ইনফরমেশান নেই, তখন আমি ধরে নেবো বাই ডিফল্ট তারা একই দিকে গেছে, আর দেওয়া থাকলে সেটাকে আমরা ফলো করে চলবো। তো এর আমরা ভর জানি 5 কেজি, আর এর আমরা 3 কেজি জানি। ঠিক আছে, এখানে আমরা সেই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করবো, যেটা একটু আগেও আমরা অ্যাপ্লাই করছিলাম। ঠিক আছে, মাঝখানে কিছু অন্য অঙ্ক করেছি, সেই জন্য অ্যাপ্লাই করিনি। এটা কি U1 মাইনাস U2 ইকুয়াল টু V2 মাইনাস V1। এখানে U1 কোনটা বারবার বলে দিচ্ছি, এরপরে যখন আমি তোমাদের প্র্যাকটিস সেশানে যখন আমি MCQ হিসেবে করাবো, তখন কিন্তু আর এসবগুলো করাবো না, তখন কিন্তু নর্মালি ডিরেক্টলি চলবে। ঠিক আছে, তো U1 আমাদের 5, U2 আমাদের 3, আর V2 মাইনাস V1, তাহলে ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ যে আসছে কত, 2, তাই না। V2 মাইনাস V1 কত আসছে, আমার 2 আসছে। ওকে, ক্লিয়ার, এটুকু কাজ মিটে গেল। এবার এরপরে আমি আরেকটা ফর্মুলা ইউজ করি, অনেকবার ইউজ করেছি, সো আর লিখছি, তবুও লিখে দিই, M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এই ফর্মুলা অনুযায়ী তুমি অ্যাপ্লাই করলে অ্যান্সার পেয়ে যাবে। চলো এই ফর্মুলা অনুযায়ী অ্যাপ্লাই করা যাক। তা আমরা দেখতে পাচ্ছি M1 কত, দিস ওয়ান ইজ আওয়ার M1 and this one is our M2, so here we will multiply 5 into 5, that means 25 হবে, 25। ঠিক আছে, তারপরে এদিকে আমার কত আসছে, 3 into 3 মানে 9, অর্থাৎ 34 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে M1 আমার কত, 5 V1, এখানে M2 আমার কত, 3, তো 3 V2। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি 34 ইকুয়াল টু আমার কত আসছে, 5 V1 প্লাস 3 V2। যারা বুঝতে পারছো না 25 আর 9 কী করে এলো, তাদের জন্য একটু বলে দিই, এখানে কারসার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার 5,
এ হচ্ছে আমার 5, m1 ইন্টু u1 মানে 5 ইন্টু 5 মানে 25, m2 আমার কত 3, আর u2 আমার কত 3, তাহলে 3 ইন্টু 3 মানে কত 9, 25 ইন্টু 9 করলে কত হয় 34। এইভাবে আমাদের এই দুটো ইকুয়েশন এসছে। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ইকুয়েশন, এই যে দেখতে পাচ্ছি এটা আমাদের প্রথম ইকুয়েশন, আর এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন নিয়ে আমরা কাজ করবো, যেটা আগেও আমরা করেছি। ঠিক আছে, চলো কাজ করা যাক এই দুটো ইকুয়েশন নিয়ে। ওকে, এই দুটো ইকুয়েশন নিয়ে আমরা কাজ করব। জাস্ট আ মিনিট, ইয়েস, চলো তো কাজ করে ফেলা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের v2 মাইনাস v1 আছে, তো v2 মাইনাস v1 আমাদের কত 2, আর এখানে আমাদের 3v2, v2গুলোকে v2 তলায় লিখছি, প্লাস 5v1 আমাদের কত বলেছে 34। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা উপরটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করি, কারণ 5-এর ভ্যালু আনতে হবে। কেন 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, দেখো এই 5v1 এখানে প্লাসে আছে, এখানে মাইনাসে v1 আছে, এইটাকে আমরা 5v1 যদি করতে পারি এটা কেটে যাবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা কী করছি, পুরো রাশিটাকেই 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, যাতে এইখানে আমার একটা 5v1 চলে আসে। এটা মাইনাস আছে, প্লাস আছে, যাতে কাটাকুটি করা যায়। ঠিক আছে, এটাই জাস্ট লজিক। এখানে যদি আমরা করি, আমরা এখানে কী পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে 5v2 পাচ্ছি, আর এখানে আমরা কী পাচ্ছি 5v1 পাচ্ছি, ইকুয়ালটা আমরা কী পাচ্ছি 5 দুগুণ এখানে 10 পাচ্ছি, মানে সব কটার সঙ্গেই আমরা কিন্তু 5 দিয়ে এখানে গুণ করছি। এখানে আমরা কী পাচ্ছি 3v2 প্লাস 5v1 ইকুয়ালটা আমরা কী পাচ্ছি 34 পাচ্ছি। এটাকে ক্যালকুলেট করলে এটা কেটে বেরিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি 8 আসছে, 8v2 ইকুয়াল টু 44, মানে v2 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 44 মানে 5.5। ঠিক আছে, এখান থেকে আমরা v2 ভ্যালু কী পেয়ে যাবো, দেখো 5 প্লাস 3 মানে 8v2, 8v2 ইকুয়াল টু 34 প্লাস 10 মানে 44, 8v2 ইকুয়াল টু যদি 44 হয় তাহলে v2 ইকুয়াল টু কত হবে 44/8 মানে 5.5। ঠিক আছে, এবার আমরা কি করব, এই ফর্মুলায় আমরা v2 ভ্যালুটাকে পুট করব। তুমি চাইলে নিচেরটাকেও পুট করতে পারো, এই ফর্মুলাটায় পুট না করে তুমি নিচেরটাকে পুট করতে পারো, কিন্তু আমি এই ফর্মুলাটায় পুট করছি কারণ এখানে ক্যালকুলেশন করাটা ইজি হবে আমার পক্ষে। তো পুট যদি করি, আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে 2 ইকুয়াল টু v2 মাইনাস v1 আছে, এখানে আমি যদি 5.5 পুট করি, এদিকে আমার v1 চলে যাচ্ছে, এখানে আমার 2, তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার যে v1-এর ভ্যালু আসছে সেটা আমার আসছে 3.5। ঠিক আছে, তা আমার v2 আমার কত 5.5, আর v1 আমার কত 3.5। চলো উপরে লিখে ফেলা যাক। আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে জাস্ট আ মিনিট, হোয়ার ইজ মাই পেন, ইয়েস, আমি দেখতে পাচ্ছি এখানে v2 হচ্ছে আমার 5.5 আর v1 হচ্ছে আমার 3.5। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে তোমাকে মাইনাস করতে বলেছে, আমি 5.5 থেকে 3.5 বিয়োগ করছি, মানে আমার হচ্ছে কত 2। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 2 মিটার পার সেকেন্ড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ডই কিন্তু আমার এখানে কারেক্ট অ্যান্সার হবে, এটা তোমাকে মনে রাখতে হবে, এইটা আমার কারেক্ট অ্যান্সার হবে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, দুটোর মধ্যে অন্তর জিজ্ঞেস করেছে, এইটা হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি অফ v2, মানে এই বলটার ফাইনাল ভেলোসিটি আমার 5.5, আর প্রথম বলটার ফাইনাল ভেলোসিটি আমার 3.5, যেটা এখান থেকে পেয়েছি। দুটোর মধ্যে অন্তর জিজ্ঞেস করেছে, তো 2 মিটার পার সেকেন্ড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাচ্ছি। আমি এখানে বাধ্য হয়ে এখানে মাইনাস লিখেছি, অ্যাকচুয়ালি 5.5 থেকে 3.5কে বিয়োগ করবো। ঠিক আছে, মাইনাস 2 মিটার পার সেকেন্ড কিন্তু নয়, 2 মিটার পার সেকেন্ডই আমাদের হবে। চলো পরের প্রশ্নে। আচ্ছা দেখো, আমাদের পরের প্রশ্ন খুবই ভালো প্রশ্ন। এবারে যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখতে একরকম হলো, এবার কিন্তু গতিশক্তির ওপর প্রশ্ন দেওয়া হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, গতিশক্তি মানে কাইনেটিক এনার্জির উপরে কিন্তু প্রশ্নটা দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে, একটি স্থির থাকা বস্তুর সাথে একটা বস্তু আছে যেটা কিনা স্থির আছে। ঠিক আছে, ধরো সাপোজ এখানে একটা বস্তু আছে যেটা স্থির আছে, মানে এর গতিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এর কোনো গতিবেগই নেই, এবং এর ভর আমাদের দেওয়া নেই, আমরা ধরে নিচ্ছি মাস m2 ধরে নিচ্ছি, এর ভর ধরে নিচ্ছি আমরা m2, বা হ্যাঁ চলো ভর m2 ধরে নিই। আর আরেকটা বস্তু আছে যেটা একটা গতিমান বস্তু, দেখো যেটা 2 কেজি ভরের একটা গতিমান বস্তু, মানে গতিমান বস্তুটার ভর কিন্তু এখানে দেওয়া আছে 2 কেজি এখানে গিভেন আছে, এবং স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হচ্ছে। স্থিতিস্থাপক সংঘর্ষ, এইটা একটু ভারী ভারী বাংলা, দেখে ঘাবড়ানোর কিছু নেই। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে হচ্ছে ওই যেটা বললাম ইলাস্টিক কলিশন। তো এবং এর যে গতিবেগ সেটাও এখানে কিন্তু গিভেন নেই, দেখো কিছু একটা গতিবেগের আছে। ধরে নিচ্ছি এই u1 স্পিডে চলছে, আর এর গতিবেগটা আমরা তো u2 ধরে নিই, এটা u2 স্পিডে চলছে, এই u1 স্পিডে চলছে, এবং এ যখন এর গায়ে গিয়ে গুঁতো মারলো, এর গতিবেগ রয়েছে আর এর গতিবেগ নেই, এর গায়ে গিয়ে গুঁতো মারলো, তারপরে কি হলো ঘটনাটা, ঘটনাটা আমি আচ্ছা চলো নীলে করে দিই। তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এ বলটা এগিয়ে গেল। ঠিক আছে, এ বলটা এগিয়ে গেল কততে, আগে যা স্পিড ছিল। আচ্ছা আমি একটা কাজ করছি, আমি আমার
প্রয়োজনের সাপেক্ষে কী করছি, এইটাকে ইউ না ধরে এক্স ধরে নিচ্ছি, তাহলে আমার এই লিখতে ঠিকতে সুবিধা হয়। ঠিক আছে, এটাকে আমি এক্স ধরে নিচ্ছি। এক্স মিটার পার সেকেন্ড গতিবেগে চলছিল সাপোজ ধরো, আর এখানে এর গতিবেগ কত হয়েছে x/4, কারণ u1/4 করলে তোমাদেরও দেখতে বিশ্রী লাগবে আর আমারও লিখতে অসুবিধা হয়। ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড গতিবেগে চলছে। এখন সংঘর্ষের পরে এই যে পজিশানটা তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে সংঘর্ষের পরে এই পজিশানটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, পরিষ্কার এঁকে টেকে দেখাচ্ছি কিন্তু তোমাদের। আর গমন করলো, তাহলে দ্বিতীয় বস্তুটার গতিশক্তি কত হবে, মানে দ্বিতীয় বস্তুটার গতি আদৌ হবে কিনা সেটা আমাদের জানা নেই, আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় বস্তুটার গতি তৈরি হবে। ঠিক আছে, আর কিছু বলা নেই, প্লেন আর কিছু কিন্তু বলা নেই, এটা একই দিকে গমন করছে, এই বস্তুটা কী করছে, একই দিকে গমন করছে। ওকে, তো এই আমাদের ওভারঅল বলা আছে। আর এর মাস আমাদের সেই m2 হবে, কারণ মাস তো আর চেঞ্জ হয় না, আর এর মাস আমাদের 2 কেজি হয়ে যাবে। ঠিক আছে, এখন দ্বিতীয় বস্তুটা কোনো গতিশক্তি পাচ্ছে কিনা সেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখতে পাবো। ঠিক আছে, চলো দেখা যাক ক্যালকুলেশনে এবার যাওয়া যাক। চলো কালোতেই করি, কারণ ওপরে সব লাল নীল হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা জানি যে u1, একটু ওপর থেকে করছি, আমরা জানি u1 মাইনাস u2, যে ফর্মুলা কাজে লাগাতে হয় v2 মাইনাস v1। প্রথম থেকে কিন্তু একটা ফর্মুলা এবং আরেকটা ফর্মুলা, দুটো ফর্মুলা কাজ চলছে আমাদের। এখানে u1 কত, এখানে u1 কত, u1 আমরা দেখতে পাচ্ছি x, আর u2 কত আমাদের 0। v2 কত আমাদের আমরা জানি না, v2 কত, হ্যাঁ v2 আমাদের দেওয়া আছে, যে x, না v2 আমরা জানি না, যে v2 আমাদের গিভেন নেই, এই যে এইটা হচ্ছে আমাদের v2, এটা আমরা জানি না, v2 0 হতে পারে, কিন্তু v2 ক্যান বি 0, v2 আমরা জানি না। ঠিক আছে, v2 আমাদের 0 হতে পারে। আর দিস ওয়ান ইজ আওয়ার v1, আমি সবটাই তোমাদের লিখে দেখি তো, এটা হচ্ছে আমাদের v1। ঠিক আছে, ওকে, তো v2 কত, v2কে আমরা v2 লিখছি, v1কে আমরা লিখছি x/4, v1কে আমরা কি লিখছি x/4। এবার দেখো v1কে আমরা কিন্তু ভ্যালুটা প্লাসেই নিয়েছি, যদি আমরা প্লাসে না নিতাম এই মাইনাসটা, যদি আমরা x/4কে আমরা যদি মাইনাসে নিই তাহলে কি হবে, সবটা বুঝিয়ে দিই, এই মাইনাস এই মাইনাসের সঙ্গে যোগ এখানে প্লাস হয়ে যেত, কিন্তু যেহেতু আমরা মাইনাসেই রাখছি তার মানে x/4টা আমরা প্লাসেই নিয়েছিলাম, সেই জন্য প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে এখানে। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, x = v2/x/4, এটা যদি এদিকে যায় ভালো করে বুঝবে, এই x/4টা যখন এদিকে যাচ্ছে তাহলে কী হচ্ছে, x প্লাস x/4 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু আমাদের v2, সরি এটা v2 হবে, v2, এটা v2 হচ্ছে, কারণ এখানে আমাদের কী হচ্ছে 5x/4 হয়ে যাচ্ছে v2 এর ভ্যালু। ঠিক আছে, v2 এর ভ্যালু আমাদের কী হচ্ছে 5x/4। ঠিক আছে, তো আমি একটা কাজ করছি, আমি এখানেই লিখে দিচ্ছি v2 এর ভ্যালু কি, v2 এর যে ভ্যালু দাঁড়াচ্ছে সেটা আমাদের কত দাঁড়াচ্ছে 5x/4। ক্যালকুলেট করে তোমরা দেখে নিতে পারো, আমি বাকি সব পার্টগুলো মুছে দিচ্ছি একটু জাস্ট জায়গাটাকে কম্প্রেস করে রাখার জন্য। তো আমাদের এখান থেকে এই ক্যালকুলেশন থেকে আমাদের কী বেরিয়েছে, v2 এর ভ্যালু আমাদের বেরিয়েছে 5x/4, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন, দিস ইজ আওয়ার ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন আমরা ইউজ করবো, উই নিড টু ইউজ দ্য সেকেন্ড ইকুয়েশন। চলো সেকেন্ড ইকুয়েশন ইউজ করা যাক। সেকেন্ড ইকুয়েশন আমরা কী জানি, যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। প্রথম দিকে লিখে করবে, একটু স্পিডে লিখবে, দেখবে টাইম খুব একটা ল্যাপস হয় না, একটু স্পিডে লিখলে দেখবে টাইম খুব একটা ল্যাপস হয় না, অসুবিধা হয় না। m1 আমাদের কত, আমরা দেখতে পাচ্ছি 2 কেজি, কারণ এটা হচ্ছে আমাদের m1, দিস ইজ আবার m1 হচ্ছে আমাদের 2 কেজি, আর m2 তে m2 লিখেছি আমি, m1 হচ্ছে আমাদের 2 কেজি, u1 কত আমাদের, এইটা হচ্ছে আমাদের u1, আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আবার u1, যেটা আমি u1 লিখেওছিলাম প্রথম দিকে, পরে x করে দিই, আমার ক্যালকুলেশন সুবিধা হচ্ছে, এটা হচ্ছে আমাদের 2x হয়ে গেল, প্লাস m2 আমাদের কত, m2 তো আমাদের m2, u2 আমাদের কত, u2 হচ্ছে 0। ওকে, ইকুয়াল টু, কারণ এইটা আমাদের u2, দিস ইজ আওয়ার u2 তো আমাদের 0, আমরা দেখতে পাচ্ছি u2 আমাদের 0 পড়ছে, দেখো আমি এখানে লিখে দিচ্ছি সব। আর m1 কত, ওই জন্য লিখছি বলে দেরি হচ্ছে, আমি যখন পরীক্ষা হলে করবো তখন আমার প্র্যাকটিস থাকবে, আমি লিখবো টিপবো না, মুখে মুখে অ্যান্সার চলে আসবে। এখন যারা বুঝতে পারছো না, প্রাথমিক অবস্থায় এটা 11-এর চ্যাপ্টার, অ্যাকচুয়ালি 11-এর চ্যাপ্টার, কিন্তু রেলওয়েতে প্রশ্ন পড়ছে বলে বাধ্য হয়ে করাচ্ছি। ঠিক আছে, প্লাস সামনে যাদের টেকনিক্যাল কোনো পরীক্ষা থাকলে সেক্ষেত্রেও কাজে লেগে যাবে। ঠিক আছে, ওই জন্য আমি পুরো চ্যাপ্টারটা ভালো করে করে দিচ্ছি, কারণ দেখো ফিজিক্সের চ্যাপ্টার না হাফ করে করানো যায় না, করতে হলে ফুল করো অথবা করিও না, এই হচ্ছে ব্যাপার। তো m1 আমার এখানে কত, m1 আমি দেখতে পাচ্ছি আমার যেমনটা দেখলাম এদিকে 2 কেজি, v1 কত, v1 হচ্ছে x/4, ওপরে লেখাও আছে আমার v1, কালো কালিতে লিখে দিলাম। m2 কত, m2 তো m2 হচ্ছে, v2 আমার কত জানা নেই, এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এরকম m2 × 0, মানে এটা ফুললি আমার 0 হয়ে যাচ্ছে, আমি কিন্তু মুছে দিচ্ছি, পিডিএফে কিন্তু এগুলো থাকবে না। আর এই যে 2x/4, এই যে এখানে 2x/4 আছে, এই 2x/4 কী হচ্ছে আমার এদিকে চলে আসছে, ভালো করে বুঝবে, এই যে আমার 2x/4 আছে না বাবা, এই 2x/4 হচ্ছে কী হচ্ছে এদিকে আসছে, মানে এটা 2x
বাই ফোরটা প্লাস থেকে মাইনাসে চলে আসছে। তাহলে এদিকে আমার কী থাকলো, এদিকে আমার থাকলো M2 ইন্টু V2 থাকলো, আর কিছু নেই। এদিকে আমার কী থাকলো, M2 ইন্টু V2 থাকলো, ব্যাস। ঠিক আছে, তো এখান থেকে আমি কী দেখতে পাচ্ছি, আরেকটা জিনিস দেখো, তুমি এখানে V2 ভ্যালু গিভেন আছে। এই 1 নম্বর থেকে তুমি যদি V2 ভ্যালুকে আনো, দেখো 1 নম্বরে কারসার দিয়ে রেখে দিই যারা এখনও বুঝতে পারছো না, এরকম 1 নম্বর ইকুয়েশানে আমার V2 ভ্যালু গিভেন আছে, এই যে 1 নম্বর ইকুয়েশানে। তো আমি V2 জায়গায় এই 1 নম্বর ইকুয়েশান থেকে 5x/4 পাই, কারণ সবই আমার এক্সের টার্মে চলে আসবে, সুবিধা হবে। তো আমি একটা কাজ করছি, আমি এই V2 ভ্যালুটাকে এখানে তুলে দিয়ে, V2 ভ্যালুটাকে আমি M2টাকে একটু এগিয়ে দিই, V2 ভ্যালুটাকে তুলে দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি 5x/4। তো তুমি দেখতে পাচ্ছি এখানে আমার কত হচ্ছে, এখানে আমার হচ্ছে 4 দুগুণে 8, 8x - 2x মানে 6x/4। তার মানে এইখানে আমার ভ্যালুটা কী হয়ে যাচ্ছে, এই জায়গায় ভ্যালুটা আমার হয়ে যাচ্ছে 6x/4, তাই না? এই যে বিয়োগটা করলে, এখানে আমি যে বিয়োগটা করছি, এই বিয়োগটা করার ফলে, ঠিক আছে, এখানে আমি যে বিয়োগটা করছি, বিয়োগটা করার ফলে আমার কী আসছে, 6x/4, 4 দুগুণে 8, 8 মাইনাস 8x - 2x মানে 6x/4। আর এদিকে আমি দেখতে পাচ্ছি 5x/4 রয়েছে। তো কাটাকুটিটা করে ফেলো। এখানে এখানে আমি দেখতে পাচ্ছি এই যে আমার 4 বাবা জীবন, এদিকে আমার 4 বাবা জীবন কেটে বেরিয়ে যাচ্ছে, এদিকে আমার x বাবা জীবন, এদিকে আমার x বাবা জীবন কেটে বেরিয়ে যাচ্ছে। তো মানে ব্যাপারটা আমার কী আসছে, M2 ইকুয়াল টু কী আসছে, M2 আমার ভ্যালু আসছে 6/5। 5 কিন্তু কাটিনি, ওদিকে কী আসছে আমার 6/5। তার মানে আমার M2 যে ভ্যালু বেরোলো, আমি এখানে তোমাদের আরেকবার একটু ভালো করে লিখে দিই এই জায়গায়। M2 ইকুয়াল টু আমার কী বেরিয়েছে, M2 ইকুয়াল টু বেরিয়েছে আমার 6/5, ঠিক আছে, কেজি। ঠিক আছে, দ্যাট মিন্স আমার যে এই জায়গায় যে আমার M2 ছিল না বাবা, এই যে M2, এই M2র ভ্যালু আমি পেয়ে গেছি। এই M2র ভ্যালু আমার কত বেরিয়েছে, 6/5 কেজি। একটা বড় সড়ো এক্সপেরিমেন্ট করলাম এবং আমি 6x/5 কেজি পেয়ে গেলাম। 6x/5 কেজি বলতে তুমি কী বোঝা, বলতে বোঝা 1.2 কেজি। তুমি এখানে 6x/5 কেজি না বসিয়ে এই জায়গায় তুমি করতে পারো 1.2 কেজি। তোমার আরও দেখতে শুনতে সুন্দর লাগবে, কারণ ভগ্নাংশ ভেরি ডেঞ্জারাস জিনিস হয়। ঠিক আছে, তো আমি এখান থেকে কী পেলাম, আমি এখান থেকে পেলাম যে এটা 1.2 কেজি। ওকে, এই যে আমি এখানে 6x/5 লিখেছি, এটাকে যদি তুমি ভাগটাক একটু করো, একটু একে সভ্য করে দাও, তাহলে এটা 1.2 কেজি হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি, 1.2 কেজি হবে। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমরা কী করব, ঠিক আছে, চলো। হ্যাঁ, সেকেন্ড পার্টে আমরা কী করব, সেকেন্ড পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় বস্তুর গতিশক্তি বার করব। এখন দ্বিতীয় বস্তুর গতিশক্তি বার করতে গেলে আমার তো গতিবেগ দরকার, গতিশক্তি তো গতিবেগ ছাড়া হয় না। আমি এখানে একটা জিনিস অ্যাচিভ করতে পেরেছি, সেটা হচ্ছে আমার M2র ভ্যালু পাওয়া গেছে, সেটা কত, 1.2 কেজি। আমি এখানে M2র ভ্যালু পেয়ে গেছি, এই লিখে দিলাম 1.2 কেজি। তো আমি এখান থেকে গতিবেগ কী করে পাবো, গতিবেগ আমি এখানে কী করে পাবো, এটা হচ্ছে আমার ব্যাপার। ঠিক আছে, এবার দেখো আমি এখানে আরেকটা জিনিসও লিখেছি, V2র ভ্যালু কিন্তু আমি লিখেছি 5x/4। এই দেখো V2র ভ্যালু আমি এখানে পেয়ে গেছি কত, 5x/4। ঠিক আছে, V2র ভ্যালু আমি কী পেয়েছি, 5x/4। তার মানে আমি যদি এখানে গতিশক্তি বার করি, আমি গতিশক্তি কী করে পাবো, দেখো গতিশক্তি কী করে পাবো, গতিশক্তি আমি যেটা পাবো সেটা হচ্ছে হাফ ইন্টু M2 ইন্টু হাফ ইন্টু M2। কেন, কারণ আমাদের দ্বিতীয় বস্তুর গতিশক্তি চেয়েছে। দ্বিতীয় বস্তুর গতিশক্তি আমাদের কি, আমরা জানি হাফ ইন্টু ভর ইন্টু গতিবেগ, গতিবেগের স্কোয়ার, হাফ ইন্টু ভর, ঠিক আছে, হাফ mv², হাফ ইন্টু ভর ইন্টু গতিবেগের স্কোয়ার। গতিবেগ মানে কত আমাদের V2, তার স্কোয়ার। তাহলে পরের লাইনে আমি কি দেখবো, যে হাফ ইন্টু M2 কত আমার, M2 আমি দেখতে পাচ্ছি 1.2 কেজি ইন্টু V2 তার স্কোয়ার। V2 কত আমাদের, এই যে V2, 5x/4, 5x/4 তার হোল স্কোয়ার লাগবে। তো এখান থেকে আমরা কী পাচ্ছি, হাফ ইন্টু 1.2 ইন্টু 25x/16। এবার আমাকে খ্যাটাখুটি করতে হবে, তো খ্যাটাখুটি করে নাও। 2 দিয়ে এটা গেল 0.6। এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা আর এটা এদিকে কাটাকুটি করলে যদি হয়, তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমার একটা 10 নামিয়ে দাও। 10 নামালে ধাস নামিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে, এটা গেল। তাহলে 5 2 10, 5 5 25, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3, এবং তাহলে এখানে ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে 5 3 15, তাই না, 15/16। এতো x² হবে। আই এম রিয়েলি সরি, x² দিতে পারিনি আমি, এটা আমার মিস্টেক। তো ওকে চলো
এখানে আমি এটা করে দিলাম এত জুল, তাই না? তো দিস ইজ আওয়ার অ্যান্সার। রিয়েলি সরি, জোকস অ্যাপার্ট। তো এখানে আমার অ্যান্সার কী হলো তাহলে? 15x² জুল। মাঝে মাঝে আমার পেনটা একটু ডিস্টার্ব করে, এই জন্য হাতটা একটু বেঁকে যায়, রিয়েলি সরি। তো এটা আমার অ্যান্সার। যাই হোক, দ্যাট ডাজন্ট ইম্পর্ট্যান্ট অ্যাট অল, দ্যাট ডাজন্ট সিমস ইম্পর্ট্যান্ট অ্যাট অল। তো এখানে আমার কী হলো? 15x² জুল। 15x² জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, এক্সের ভ্যালু এখান থেকে বার করা পসিবল নয়। ওকে, চল নেক্সট পার্টে আমরা যাব। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে মোটামুটি এরকমই নিউমেরিক্যালস আসে, তবুও আমি আরেকটা পার্ট পরে দিচ্ছি, সেটা হচ্ছে ইকে বলা হয় কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন। ঠিক আছে, আর আমার এর যে বাংলা সেটা আমার মনে নেই, তোমরা একবার দেখে নিয়ে এর বাংলাটা কি গুগলে সার্চ করলে পেয়ে যাবে। কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন বলে লিখো, বাংলাটা সার্চ করে পেয়ে যাবে। ঠিক আছে, কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন, বইতে বাংলা যাই থাকে না কেন, রেল কিন্তু গুগলের বাংলা নেবে, এটা মনে রাখো। কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন, RESTITUTION, কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন। কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন কী? খুব টাফ বলে মনে হয়, অ্যাকচুয়ালি টাফ একদমই নয়, আমি বলে দিচ্ছি। কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন হচ্ছে, মানে হলো, কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন কী সেটা পুরোটা বলে দিই। কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন হচ্ছে দুটো জিনিসের রেশিও। কিসের রেশিও? একটু আগে তোমরা দুটো টার্ম খুব পড়ছিলে, একটা হচ্ছে U1 - U2, এইটা পড়ছিলে, আর একটা পড়ছিলে V2 - V1, তাই না? এই দুটোর যে রেশিও হয় বলতে সেটা কি বোঝায়? মানে হচ্ছে V2 - V1 বাই U2 - U1। এবার কী কাজে লাগে? খায় না মাখে। অ্যাকচুয়ালি যে কাজে লাগে সেটা হচ্ছে বোঝায় যে এই কলিশনটা ইলাস্টিক নাকি ইনইলাস্টিক, নাকি ইলাস্টিক আর ইনইলাস্টিকের মাঝামাঝি কোথাও একটা ব্যাপার, অর্থাৎ পার্শিয়ালি ইলাস্টিক আর পার্শিয়ালি ইনইলাস্টিক, কোনটা? দেখো, এর ভ্যালু ভালো করে বুঝবে, দেখো এইটা খুব ইম্পর্টেন্ট, এটা রেলে পড়েছে। মানে এই রেল কী করে? সোজা পার্টগুলোকে তুলে দেয়, জটিল চ্যাপ্টার থেকে সোজা পার্টগুলোকে তুলে প্রশ্ন দেয়। এখন মুশকিল হচ্ছে ফিজিক্সের সোজা পার্টগুলো বুঝতে গেলে জটিলটা বোঝার দরকার হয়, এই জন্যই প্রবলেমটা হয়ে যায়, ওই জন্য আমাকে জটিল থেকে সোজা আসতে হলো। এর মান যদি 1 হয়, এইটুকু মনে রাখবে খালি, তাহলে সেটা ইলাস্টিক কলিশন, মানে স্থিতিস্থাপক সংঘর্ষ, ইলাস্টিক কলিশন। ঠিক আছে, যদি এর মান 0 হয় তাহলে সেটা ইনইলাস্টিক কলিশন, মানে অস্থিতিস্থাপক। ঠিক আছে, ইনটাকে বড়তে লিখলাম আর ইলাস্টিকটাকে বড়তে লিখছি, ইনইলাস্টিক কলিশন। ঠিক আছে, এটা মনে রাখ। আর যদি এর ভ্যালু যদি 1 এবং 0-র মাঝামাঝি কোথায় থাকে, যদি 0 থেকে 1-এর মাঝামাঝি কোথাও থাকে, তাহলে সেটা হবে মানে পার্শিয়ালি। ঠিক আছে, সেটা কী হয়? সেটা হয় পার্শিয়ালি ইলাস্টিক অর মানে দুটো হয়, অর পার্শিয়ালি ইনইলাস্টিক। ইনইলা বলে লিখলাম। মানে কি? এই কটা জিনিস মনে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। বলে দেয় স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এর মান দাঁড়াবে, বলে নিচে 3টে অপশান দিল, 1, 2, 0, অর গ্রেটার দ্যান 1 অর লেস দ্যান 0, এরকম সামথিং দিয়ে দিল, তখন তোমার অ্যান্সার হবে কি 1। ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে এর মান 1 হয়, ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে এর মান 0 হয়। আর যদি 1 আর 0-র মাঝামাঝি কোথাও এর মান থাকে, তখন সেটা পার্শিয়ালি, অর্থাৎ খানিকটা স্থিতিস্থাপক অথবা খানিকটা অস্থিতিস্থাপক হবে। এটা পার্শিয়ালি মানে খানিকটা, কিছুটা বা খানিকটা স্থিতিস্থাপক বা খানিকটা অস্থিতিস্থাপক হয়, অর্থাৎ এটা পারফেক্টলি ইলাস্টিক বা পারফেক্টলি ইনইলাস্টিক হবে না, প্রকৃত স্থিতিস্থাপক বা প্রকৃত অস্থিতিস্থাপক হবে না, খানিকটা স্থিতিস্থাপক বা খানিকটা অস্থিতিস্থাপক হতে পারে, যদি এটা এর মান এই দুটোর মাঝখানে কোথাও থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে সবথেকে সোজা করে বোঝানো যেতে পারে। আর এর ভ্যালু অনেক সময় এটা বলে দেয় যে V2 - V1 বাই U1 - U2 ইকুয়াল টু কী হবে, এবং অন্য কিছু বলে দেয়। কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের বাংলাটা দেখে নিও, অপশানে ওইটার বাংলা থাকতে পারে। আর যদি কারো বাংলা না মনে থাকে, সে এইটাকে মনে রাখতে পারো, সে সুইচ অন করে ইংলিশ ভার্সনে গিয়ে এটা দেখে নিয়ে ক্লিক করে চলে আসতে পারো। ঠিক আছে, তো এটার ভ্যালু হচ্ছে এইটা, এর মান নির্ণয় করতে ব্যবহার করা। এবং এটা কি বোঝায়? এটা বোঝায় যে কোনো সংঘর্ষ সেটা ইলাস্টিক নাকি ইনইলাস্টিক, নাকি পার্শিয়ালি ইলাস্টিক অর পার্শিয়ালি ইনইলাস্টিক, মানে টাইপ অফ কলিশনের টাইপটা কেমন সেটা বোঝানোর জন্য আমরা কে ব্যবহার করি। ওকে, এবং এই দুটোর কি বোঝায়? এই দুটোর অনুপাতকে বোঝায়। এখন এই দুটোর অনুপাতের আরেকটা নাম আছে, যেটা আবার রেলের পরীক্ষায় দিয়ে দিতে পারে, বলে দিই কী নাম আছে। দেখো, এই যে ওপরটাকে বলা হয়
বিচ্ছিন্ন হওয়ার বেগ কি বলা হয়? বিচ্ছিন্ন হওয়ার বেগ। ঠিক আছে, ওপরটাকে কি বলা হয়? বিচ্ছিন্ন হওয়ার বেগ। ওকে, এটা মনে রাখবে, ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে এর ইংরাজি হয় ভেলোসিটি অফ সেপারেশন। এর ইংরাজি কী হয় একটু পরে লিখে দিচ্ছি, আগে বাংলাতে সবুজে বাংলাটা লিখি। আর এটা হচ্ছে বলতে পারো পিছু ধাওয়া করার বেগ, এরম হয়। মানে এর বাংলা হয় হচ্ছে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। ঠিক আছে, এটাকে কী বলবো, আমার বাংলাটা কি মনে নেই। পিছু ধাওয়া করার বেগ, এভাবে তোমরা মনে রাখতে পারো, পিছু ধাওয়া করার বেগ। অর্থাৎ ওই যে প্রথমে বলেছিলাম, তুমি তোমার বিলাভডের পিছনে সাইকেল নিয়ে দ্রুত এগোচ্ছ যাতে ওকে গোলাপটা দিতে পারো। অর্থাৎ তোমার ভেলোসিটি বেশি হবে, মানে তুমি পিছু ধাওয়া করছো অনেকটা, সেই অর্থে নয় বাট অনেকটা। তো পিছু ধাওয়া করার বেগ, ঠিক আছে, তো পিছু ধাওয়ার বেগ বলে লিখলাম, এভাবে মনে রাখতে পারো। এগুলোকে যতটা সোজা করে দিচ্ছি। এবার এর যে অ্যাকচুয়াল ইংলিশ হয় সেটা তোমাদের লিখে দিই, তাহলে আরও ক্লিয়ার থাকবে তোমাদের। এর অ্যাকচুয়াল ইংলিশ হয় হচ্ছে, ঠিক আছে, অ্যাকচুয়াল ইংলিশ হয় হচ্ছে ভেলো অফ সেপারেশন, মানে আলাদা। ওর থেকে আমি বাংলাটা করলাম, ঠিক আছে, ভেলো অফ সেপারেশন। ঠিক আছে, ভেলো অফ সেপারেশন। আর ভেলো মানে ভেলোসিটি। আর নিচেরটার যে বাংলা হয় সেটাও তোমাদের বলে দিই, সেটা হচ্ছে কী হয়? ভেলো অফ অ্যাপ্রোচ। ঠিক আছে, ভেলো অফ অ্যাপ্রোচ। তো এইগুলো খুব ইম্পর্ট্যান্ট, ভেলো অফ অ্যাপ্রোচ, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এগুলো একটু মনে রাখলে কী হবে, তোমাদের সুবিধা হবে। কারণ যখন তোমরা শর্ট কোশ্চেন্সকে ডিল করবে, তখন এই ধরনের শর্ট কোশ্চেন্স যদি দিয়ে দেয়, তাহলে তোমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা, তো আজকের পুরো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমি তোমাদের ইনইলাস্টিক কলিশন নিয়ে আলোচনা করব। আর যদি এর উপরে আরও কিছু অঙ্ক থাকে, সেটা আমি তোমাদের এমসিকিউতে দেবো। ওকে, থ্যাংক ইউ।